এই রাষ্ট্রটা হচ্ছে ঠিক ওই রাষ্ট্র যে প্রত্যেক দিন পরিকল্পিতভাবে আপনার জীবনে একটা হেডেক তৈরি করবে। মানে দ্য হোল নেশন ইজ সিক, এই পুরো জাতিটা অসুস্থ হয়ে গেছে। যে দেশের প্রধানমন্ত্রী তার আর টেলিফোন সেফগার্ড করতে পারে না, সে আমার ব্যাংকে টাকা কেমনে রাখবে? দিন রাত জামাতকে ইসলামপন্থীদের, তাহলে হচ্ছে আপনি তাদের কাছে সুশীল হবেন এবং গ্রহণযোগ্য হবেন। এটা হচ্ছে ন্যারেটিভের ওয়াল, এটা হচ্ছে একটা সীমারেখা। ধর্ম এবং স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধ, এগুলো আমাদের কাছে অনেক সম্মানিত। এগুলোকে কেনা বেচার আইটেম আমরা বানাবো না। এনসিপি এককভাবে না হলেও জুলাইয়ের নেতৃত্বে একটা বড় রাজনীতির মেরুকরণ হবে আগামী বছরগুলোতে। বর্তমানে এক্সিস্টিং রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে কাদেরকে সব থেকে বেশি সম্ভাবনাময় মনে হয়? আওয়ামী লীগ ইজ এ কেস পলিটিক্যালি। আওয়ামী লীগ আর ফিরছে না, ইটস এ গন কেস। ইতিহাসের প্রতিটি পরিবর্তনের পরে একটা প্রশ্ন থেকেই যায়, আসলে কি বদলালো, মানুষ, রাষ্ট্র নাকি ক্ষমতার নতুন মুখ? বর্তমানে বাংলাদেশ সেই একটি গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। স্বপ্নের পর হতাশা, স্লোগানের পর নীরবতা, আন্দোলনের পর সমঝোতা, অন্তর্বর্তীকালীন সরকারের পরে নির্বাচিত বিএনপি সরকার, সবকিছু মিলিয়ে বাংলাদেশ একটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ সময় পার করছে। আর সেই সময়কে ফিল্টার ছাড়া দেখতে আমাদের নতুন আয়োজন রিয়েল টক। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি, সিনথিয়া জাহিন আয়েশা। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছে, আমি তার নামের আগে কিংবা পরে কোনো বিশেষণ যোগ করতে চাই না, সরাসরি চলে যাচ্ছি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাইয়ের কাছে। আপনাকে আমন্ত্রণ আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। ফুয়াদ ভাইয়ের সাথে অনেক আলোচনা হবে, তার আগে আমি জানিয়ে রাখি, আপনারা চাইলে আপনাদের কোনো পছন্দের অতিথির নাম আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, যাকে আপনারা আমাদের স্টুডিওতে এই আলোচনায় দেখতে চান। আমি চলে যাচ্ছি সরাসরি ফুয়াদ ভাইয়ের কাছে। ভাই, এবি পার্টি নিয়ে আসলে অনেক আলোচনা রয়েছে, সমালোচনা রয়েছে। সবকিছু মিলিয়ে আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপট এবং ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে এবি পার্টি একটি অন্যতম রাজনৈতিক শক্তি, কিন্তু তার পাশাপাশি এবি পার্টিকে নিয়ে একটি কঠিন এবং গুরুতর সমালোচনাও রয়েছে যে এটি জামাতের সফট ইমেজ হিসেবে কাউন্ট করা হয় বা অনেক ক্ষেত্রে এটিকে বলা হয়। তো এই বিষয়ে অনেক আলাপ হয়েছে, তারপরে একটু জানতে চাই যে আপনি আসলে আপনার দিক থেকে এই বিষয়টিকে কিভাবে দেখবেন? শুধু জামাতের না, আসলে আওয়ামী লীগের আমলে আমাদেরকে দুইটা বি টিমের তকমা একসাথে দেওয়া হতো। একটা হচ্ছে যে আমরা সরকারের ডিজিএফআই এর বি টিম, যাদের বক্তব্য হচ্ছে যে ইসলামপন্থীরা, জামাতপন্থীরা এই তর্কটা তুলতো। যেহেতু ওই আমলে আমরা দল করেছি, তাদের বক্তব্য ছিল যে এরা আওয়ামী লীগের টাকায়, ডিজিএফআর টাকায় এই দল ভেঙেছে, এই দল ভেঙে গাদ্দারি করেছে, এটা সেটা আর কি। আর ভিন্নপন্থীরা যারা ছিল, যারা আওয়ামীপন্থী ছিল, তারা বামরা আমাদেরকে বলতো আমরা হলাম জামাতের বি টিম। তো আমরা হলাম এট এ টাইম দুইটা বিপরীত ধর্মী জায়গার বি টিম হওয়ার যে সুনাম, এই মেডেল, আসলে এই গোল্ড মেডেল আমাদের ছাড়া আর কারো নাই বাংলাদেশে। ইটস এ হিউজ ব্যাজ অফ অনার আর কি, যে আমরা, এর মানে হচ্ছে আমরা চরম বাম থেকে চরম ডান সবাইকে নিয়ে আসলে রাজনীতিটা করতে পারছি বলেই আমাদের ডাকে, আমাদের কথায়, আমাদের ভাষায় অনুপ্রাণিত হয়ে লক্ষ লক্ষ তরুণরা আন্দোলনে নেমেছিল, কোটি কোটি তরুণরা ইনফ্যাক্ট সারা বাংলাদেশে, অনলাইনে অফলাইনে সবকিছু মিলিয়ে। তো মোটা দাগের বক্তব্য হচ্ছে, দেখেন বক্তব্যের ভিত্তিটা কি। যারা আমাদেরকে জামাতের বি টিম বলছে অথবা সফট ইমেজ বলছে, তাদের বক্তব্য হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধ ব্যবসাটা করছি না কেন সাফিসিয়েন্টলি, আমরা চেতনা ব্যবসাটা এনাফ করছি না কেন। এখন আমি তাদের হইতে হইলে তাদের কিছু বেঞ্চমার্ক আছে। একটা হচ্ছে যে আপনি দিল্লির বয়ানে কথা বলবেন, আপনি কলকাতার ফ্যাসিবাদের, কালচারাল ফ্যাসিবাদের পক্ষে কথা বলবেন, আপনি রবীন্দ্রনাথ ঠাকুরকে নবী মনে করবেন, তাকে পূজা দেবেন, তাকে অর্ঘ্য দেবেন, আপনি 30 লাখ শহীদের গল্প বারবার বক্তব্যের আগে পরে বলবেন, আপনি 1000 বছরের জাতির জনক, শ্রেষ্ঠ সন্তান, এইসব কাব্যিক কথা বলবেন। তারপরে হচ্ছে আপনি এই 2 লক্ষ মা বোন ইজ্জত হারাইছে, এই টোটাল গল্পটা আপনি 71কে ঘিরে বলবেন, আর দিন রাত জামাতকে কোপাবেন, ইসলামপন্থীদেরকে কোপাবেন। তাহলে হচ্ছে আপনি তাদের কাছে সুশীল হবেন এবং গ্রহণযোগ্য হবেন। এটা হচ্ছে ন্যারেটিভের ওয়াল, এটা হচ্ছে একটা সীমারেখা। এটা হচ্ছে সীমারেখা। এই ওয়ালে যদি আপনি থাকেন, তাহলে হচ্ছে আপনি অ্যাকসেপ্টেড কাদের কাছে? ওই যাদের বিরুদ্ধে 24-এর গণঅভ্যুত্থান হয়েছে তাদের কাছে। আর উল্টা দিকের বয়ান হচ্ছে, জামাত থেকে শুরু করে ইসলামপন্থীরা কেন আমাদেরকে মনে করেছে, আমি তো জামাত করি নাই কোনোদিন। তো
যিনি সমন্বয়ক ছিলেন, আমাদের প্রধান সমন্বয়ক যিনি ছিলেন মুজিবুর রহমান মঞ্জু, উনি জামাতের রাজনীতি করছেন, শিবিরের সভাপতি ছিলেন। ওনাকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে জামাত থেকে। উনি কিন্তু নিজে জামাত থেকে চলে আসেন নাই। কেন? ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন। ওনারা দলের ভিতরে কিছু মৌলিক বিষয়ে সংস্কারের প্রস্তাব দিয়েছিলেন। তার ভিতরে একটা হচ্ছে জামাতের 71 সালের ভূমিকাটা কি ছিল সেইটা অফিসিয়ালি পরিষ্কার করা। আপনি যদি মনে করেন এই পরিষ্কার করার অংশ হিসাবে আপনি পাকিস্তান রাষ্ট্রের পক্ষে ছিলেন, এটার পক্ষ থাকাটাকে আপনি সঠিক সিদ্ধান্ত মনে করেন, তাহলে ওটা বলেন। আবার যদি মনে করেন যে না, আমি তখনকার বাস্তবতা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু পরবর্তীতে ভুল প্রমাণিত হয়েছে, এটার জন্য আমি এখন জাতির কাছে ক্ষমা চাই, কিন্তু 71 নিয়ে যে একটা লুকোচুরি আছে, এখান থেকে আপনারা বের হয়ে আসেন। দ্বিতীয়ত হচ্ছে ওই সংস্কার গ্রুপ যেটা ছিলেন আপনার জামাতের মধ্যে, যে আপনারা যদি রাজনৈতিক দল হইতে চান তাহলে আপনাদের মেয়েদেরকে পলিটিক্সে ফ্রন্টলাইন আনতে হবে, ইনক্লুশন করতে হবে, আপনি মাইনরিটিকে ইনক্লুড করতে হবে। কিন্তু আপনি যদি আপনার দলের সদস্য হওয়ার শর্ত দেন যিনি জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়েন কিনা, অথবা মেয়েরা পর্দা করে কিনা, অথবা তিনি হালাল হারাম মেনে চলেন কিনা, কবিরা গুনাহ চলে না, এটা তো একটা চরম ভালো মুসলমানের শর্ত। সেটাও তো হচ্ছে দেখা গেছে নেতৃত্বের জন্য, কিন্তু আমরা দেখেছি সর্বোচ্চ লেভেলের নেতৃত্ব তো কখনো নারী আসতেই পারবে না, এই ধরনের প্রভিশন আছে, প্র্যাকটিস আছে। এখন প্রশ্ন হচ্ছে যে সেরকম জায়গায় আপনি রাজনৈতিক দল হইলে তো এই কাঠামোটা আপনাকে ভাঙতে হবে অবশ্যই। তো এই সকল সংস্কার প্রস্তাব নিয়ে তখন জামাতের ভিতরে যে দ্বিমত তৈরি হয়, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আপনার 2019 সালে লম্বা চিঠি দিয়ে উনি রিজাইন করেন যে আমি 30 বছর ধরে এগুলো করবার চেষ্টা করেছি সংস্কারের জন্য, আমি ফেল করেছি, সো আমি এটার সাথে আই এম নো লঙ্গার উইথ ইট। এবং ওই একই দিনের আগে পরে আপনার মুজিবুর রহমান মঞ্জুকে দল থেকে বহিষ্কার করা হয়। উনি তখন জামাতের সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলেন। তখন ওনারা আলোচনা করে একটা দল করবার ঘোষণা দেয়। পরবর্তী মাসে প্রথম একটা প্ল্যাটফর্ম করা হয় যে আসলে আমরা কেমন দল করব এটাকে বোঝা দরকার। জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নামে একটা প্ল্যাটফর্মের কথা হয়। এটা প্রায় 1 বছর এটার সাথে আমরা দেশে বিদেশে কাজ করেছি এবং সারা বাংলাদেশে প্রবাসে আমরা প্রায় 1100+ মিটিং করেছি, শুধুমাত্র বোঝার জন্য যে আসলে আগামী দিনের রাজনীতিটা কেমন হওয়া উচিত, একটা রাজনৈতিক দলের কাছ থেকে জনগণ আসলে কি চায়। প্রায় দেখবেন সংস্কারের আলাপ আসে, এই 2 দলের দল দিয়ে হবে না, এই রাজতন্ত্র এই পরিবারতন্ত্র দিয়ে হবে না, নতুন কিছু লাগবে, তৃতীয় ধারা লাগবে, এই ধরনের দেখবেন প্রচুর বায়বীয় কথা আছে। কিন্তু আসলে সেই তৃতীয় ধারাটা কি, জনগণ আসলে কি চায় সেটা বোঝার চেষ্টা করেছি দেশে প্রবাসে। আমি নিজে পার্সোনালি, আমাদের টিম, আমরা পৃথিবীর অনেক দেশে গিয়েছি, বোঝার চেষ্টা করেছি সেই সকল দেশে যেখানে পরিবর্তন হয়েছে তারা আসলে কিসের ভিত্তিতে পরিবর্তনটা করেছেন, সফল হয়েছেন। তো সেটার উপরে ভিত্তি করে আমরা কিন্তু তখন কিছু আমাদের রাজনৈতিক প্রস্তাবনাতে কিছু কিছু বিষয় বেঞ্চমার্ক আকারে বলেছি, যেইগুলোই পরবর্তীতে জুলাইয়ের ভাষা হয়ে গেছে এখন, যেগুলো আসলে আমাদের বক্তব্য, আমাদের বয়ান, আমাদের শব্দে শব্দে ওয়ালে ওয়ালে আসলে এবি পার্টির বক্তব্যে লেখা আছে। তো কি বলেছি? প্রথমত বলেছি যে ধর্ম এবং স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধ, এগুলো আমাদের কাছে অনেক সম্মানিত, এগুলোকে কেনা বেচার আইটেম আমরা বানাবো না। দ্বিতীয়ত হচ্ছে আমরা যেটা বলেছি যে রাজনীতির কেন্দ্র হতে হবে অধিকার, যে রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্কের ভিত্তি হচ্ছে অধিকার। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যে আমি একজন নাগরিক, আমি পুলিশের কাছে গেলে আমি যেন কোনো হেনস্থা ছাড়া সেবাটা পাই। আমি একজন নাগরিক, আমি যখন হাসপাতালে যাব আমাকে যেন ফ্লোরে, তারপরে টয়লেটের সামনে, এরপরে হচ্ছে সিঁড়িতে শুয়ে থাকতে না হয়, আমি যেন সেবাটা পাই। আমি একজন নাগরিক, আমার সন্তান যখন স্কুলে যাবে সে যেন দুনিয়ার সেরা লেখাপড়াটা পায়। এই সিম্পল জিনিস, অধিকারের প্রশ্ন আর কি, যেটা আমরা বলেছি। এবং আমাদের প্রথম দফাতে বলা আছে যে মানে আমাদের বেঞ্চমার্ক থিম যেটা আর কি, যে ঐক্য এবং অধিকার প্রতিষ্ঠার রাজনীতি। থার্ড যেটা আমরা বলেছি সেটা হচ্ছে যে আমাদের রাজনীতির কেন্দ্রবিন্দু হবে সেবা ও সমস্যা সমাধান। মানে আমরা পলিসি বেসড পলিটিক্স করব। আমার বাবা 1971 সালে ভালো গোলকিপার ছিলেন, আমার বাবা 1971 সালে ভালো ওয়াসিম আকরাম ছিলেন, ইমরান খান ছিলেন, আমার বাবা 1971 সালে মেসি ছিলেন, পেলে ছিলেন, ম্যারাডোনা ছিলেন। 2026-এ কি? সো হোয়াট? মানে আমার সমস্যা তো, আমার রাস্তায় এখন জ্যাম হয়ে আছে, আমার রাস্তা তো এখন ট্রাফিক ক্লিয়ার করতে হবে। ওই ট্রাফিক মেশিনটার সামনে গিয়ে যদি আপনি বলেন 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের নামে আপনাকে ফু দিচ্ছি, ট্রাফিকটা উধাও হয়ে যান, কিন্তু আপনার আলাদিনের চেরাগ লাগবে। তো বাংলাদেশে আমরা যেটা দেখেছি, সম্মানিত ঐতিহাসিক ব্যক্তিদেরকে আননেসেসারি প্রত্যেকটা জায়গায় এনে এনে কচলায় লেবুর মতো তিতা করে ফেলছে, ঘৃণিত করে ফেলছে।
প্রত্যেকটা জাতীয় চরিত্রকে আপনার এখন মানে ইয়াংদের কাছে এর একটা হাস্যকর ক্যারেক্টারে পরিণত হয়েছে, কার্টুন ক্যারেক্টারে পরিণত হয়েছে। তো এই জন্য আমাদের কথা ছিল যে আমরা সমস্যাগুলোকে আইডেন্টিফাই করতে চাই, এবং আমাদের একটা শ্যাডো অ্যাফেয়ার্স টিম ছিল। বাংলাদেশে এখন অনেকে দেখবেন ছায়া সরকার নিয়ে কথা বলে। আমরা প্রথম আমাদের দল গঠন করবার সময় ছায়া সরকারের আইডিয়াটা লঞ্চ করেছি। একমাত্র দল যার ছায়া সরকার বিষয়ক সম্পাদক আছে, একমাত্র দল যার ছায়া সরকারকে হেল্প করবার জন্য পলিসি রিসার্চ টিম আছে, এবং এই টিমটা রিসার্চ করে আপনার প্রায় আমরা 21-22টা পলিসি ড্রাফট তৈরি করেছি, যে বাংলাদেশের মানুষের সবচেয়ে আকাঙ্ক্ষার জায়গাগুলো কি, সে আসলে কি দেখতে চায়, যে একটা রাষ্ট্র সরকার সে আসলে কি করবে। এবং টপ 5-এ যদি দেখি, ট্রান্সপোর্ট টপ 5-এর ভিতরে আছে হচ্ছে আপনার পাবলিক হেলথ কেয়ার সিস্টেম, টপ 5-এর ভিতরে আছে হচ্ছে এডুকেশন, আনএমপ্লয়মেন্ট, হিউজ বেকারত্ব, হিউজ। তো সেইখানে এবি পার্টির রাজনীতিটা আমরা ফোকাস করছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পশ্চিম ইউরোপ এই ধ্বংসযজ্ঞ থেকে কিভাবে ঘুরে দাঁড়িয়েছে ওয়েলফেয়ার স্টেটের আইডিয়া নিয়ে, যে রাষ্ট্র একটা সন্তানের জন্ম নেওয়ার আগ থেকে তার মৃত্যু পর্যন্ত পুরোটার দায়িত্ব রাষ্ট্র নেবে, তাকে হেডেক ফ্রি করে দেবে, তাকে দুশ্চিন্তা মুক্ত করে দেবে। কিন্তু এই রাষ্ট্রটা হচ্ছে ঠিক ওই রাষ্ট্র যে প্রত্যেক দিন পরিকল্পিতভাবে আপনার জীবনে একটা হেডেক তৈরি করবে। আপনি দুশ্চিন্তা নিয়ে ঘর থেকে বের হবেন, আপনি দুশ্চিন্তা নিয়ে সারাদিন কাজ করবেন, রাস্তায় থাকবেন, দুশ্চিন্তা নিয়ে বাড়ি ফিরবেন, তারপরে দুশ্চিন্তা নিয়ে এক গাদা ওষুধ খাবেন। প্রত্যেকের বাসায় দেখবেন একটা ছোট্ট ফার্মেসি আছে বাংলাদেশে, সোনার বাংলায় প্রত্যেকের বাড়িতে একটা ছোট্ট ফার্মেসি আছে। মানে দ্য হোল নেশন ইজ সিক। এই পুরো জাতিটা অসুস্থ হয়ে গেছে, শারীরিকভাবে, মানসিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে, এবং সেই অসুস্থতার রাজনীতি থেকে তো বের আসতে হবে। এবং এই বের হওয়ার জায়গা হচ্ছে অতীত পূজা বন্ধ করতে হবে। আমরা বলেছি অতীত ইতিহাস গুরুত্বপূর্ণ, আমাদের জন্য শিক্ষণীয়, আমরা সেখান থেকে ইতিবাচক সবকিছু শিখবো, কিন্তু অতীতকে নিয়ে রাজনীতি করব না। রাজনীতি একটা ভবিষ্যৎমুখী জিনিস, কালকে কি করব, গতকালকের ভুলটা দিয়ে আপনি আর কারেকশন করতে পারবেন না। 71-এ যে পক্ষে ছিল 2026-এ এসে আপনি এটা কারেকশন করতে পারবো? এটা তো আর সংশোধনযোগ্য না। তো যে জিনিস সংশোধনযোগ্য না সেটা প্রত্যেকদিন কেন রাজনীতির ভাষা? সংসদে দেখেন এখনো কে রাজাকার, কে আলবদর, কে 71-এর জন্য ক্ষমা চায় না, তারে প্রশ্ন করছে আপনি 8 দিন বন্ধ করছেন কেন? সে রাজাকার আলবদরে চলে গেছে। কারণ হাসপাতালটা সে যে বন্ধ করে ঠিক করে না, একটা পলিসি মিস্টেক করছে, সেটা সে কারেকশন করতে না পারে 71-এ জাম্প করছে। মানে আমার কাঠামোগত প্রবলেম দেখেন। পর্যন্ত বাংলাদেশ আসলে ওই যে মুক্তিযুদ্ধ, 71, কে ছিল রাজাকার, কে দেশের পক্ষে, কে দেশের বিপক্ষে, এই কনসেপ্ট বা এই আলোচনার বাইরে থেকে আসলে নতুন কিছু পাচ্ছি না। এক্স্যাক্টলি। মানে যখনই নতুন কিছু এন্টার করানো হয় তখন আসলে কোনো না কোনো ভাবে এই বিষয়গুলোকে মানে এটার মধ্যে এই যে রাজাকার, মুক্তিযুদ্ধ, 71, 24 এন্টার করে একটা বিতর্কিত জায়গায় নিয়ে যাওয়ার ট্রাই করা হয়, এবং বারবার কে ভুল কে সঠিক পুরনো জিনিসগুলো কি তুলে ধরা হয়, আপনি যেটা বলতে চাচ্ছেন। কারেক্ট। এবং আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি দেশের মানুষের একটা কমন, আমাদের যতগুলো জরিপ আমরা করেছি দল করবার আগে, প্রত্যেকের ভিতরে ধর্ম অত্যন্ত শ্রদ্ধার জায়গা। প্রত্যেকে স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ নিয়ে তাদের ইতিবাচক ধারণা আছে, কিন্তু প্রত্যেকে খুব বিরক্ত এটা প্রতিদিন শুনতে। যেভাবে দেখবেন জুলাই নিয়ে মানুষ কথা বলা কিন্তু বেশি পছন্দ করে না। মানুষ দেখতে চায় জুলাইতে যে কারণে আন্দোলনটা হয়েছে ওগুলো সমাধান করেন। কিন্তু প্রতিদিন জুলাইয়ের কথা বলা, প্রতিদিন জুলাই নিয়ে কথা বলা, প্রতিদিন 24-এ ফিরে যাওয়া, মানে এটা আলটিমেটলি যেটা হবে যে 71-এর মতো তিতা হয়ে যাবে আর কি। তো এই জন্য আমাদের প্রত্যেকের হচ্ছে সম্মানের জায়গা আর করণীয়, দুইটা জিনিসকে আমরা একাকার করে ফেলছি বাংলাদেশে। তো আমরা বলেছি যে আমাদের রাজনীতির মোদ্দা কথা হবে এখান থেকে আমরা ফেরত আসবো। আমরা বলেছি সংবিধান বদলাইতে হবে, আমরা বলেছি সেকেন্ড রিপাবলিক দরকার। আমার যে 71-এর রিপাবলিক যেটা প্রস্তাব করা হয়েছিল ঘোষণাপত্র মোতাবেক, সেই রিপাবলিকটা তৈরি হয়নি। আমাদেরকে একটা সেকেন্ড রিপাবলিক করতে হবে। সেই রিপাবলিকের পরিচালনার মূলনীতি কি হবে? রাষ্ট্র পরিচালনার আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে 3টা মূলনীতি দেয়া আছে: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। সেই 3 মূলনীতির উপরে ভিত্তি করে রাষ্ট্র পরিচালিত হবে। অতএব এই কাঠামোগত জায়গা থেকে হচ্ছে আমরা নতুন রাজনীতি প্রস্তাব করেছি। আজকেও যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, রাষ্ট্র সংস্কারের আলাপ তুলছে, সবাই দেখবেন মোটা দাগে আমাদের এই কথাগুলোই বলছে, যে ব্যাকগ্রাউন্ড প্ল্যাটফর্ম থেকে অথবা আপনারা যারা জুলাই আন্দোলন করেছে এই জায়গাতে আর কি। এখন চিন্তা করেন আমাদেরকে যারা জামাতের বি টিম বলছে, মানে মূর্খতারও তো একটা সীমা থাকে। জামাত একটা ইসলামী দল, জামাত একটা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়, জামাত শরিয়া মোতাবেক দেশ শাসন করতে চায়। জামাতের যেই রাজনীতি এবং কালচারাল রিয়েলিটি আছে এটা দেশবাসীর কাছে পরিষ্কার। এর কোনটার সাথে আমার এগুলোর সাথে মিলছে?
আমি গত 6-7 বছরের রাজনৈতিক কর্মসূচি আকারে যা যা বলেছি অথবা করেছি তার কোনটার সাথে জামাতের সাথে মিলছে? হ্যাঁ, মিলছে কোথায়? তারা যেখানে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছে, তারা যখন সংস্কারের কথা বলছে, তারা যখন জুলাইয়ের বিচারের কথা বলছে, আমরা একমত। শুধু আমরা না, সবাই একমত। যে কোনো কমন সেন্সওয়ালা মানুষ চাইবে দেশে একটা গণহত্যার বিচার হোক, সিম্পল জিনিস। এখন আপনার শত্রুরও কোনো কথার সাথে যদি আমার মিলে, সমস্যা কোথায়? সমস্যা নেই। আমি আওয়ামী লীগের এক্স্যাক্টলি আমি আওয়ামী লীগের, হাসিনার, শেখ মুজিবের অনেক সমালোচনা করি, কিন্তু আমি শেখ মুজিবের ভালো কথা কি বলি নাই? ভালো কথা তো বলছি, বহুবার বলেছি, কারণ যেটা ঐতিহাসিকভাবে সত্য সেই কথাটা তো আমাকে বলতে হবে। তো সেই জায়গাতে এবি পার্টির রাজনীতি ফান্ডামেন্টালি হচ্ছে একটা, মানে ওয়েস্টে আমরা যে রাজনীতির চর্চাটা দেখেছি লম্বা সময় ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টে, যে একটা মানে জনগণমুখী রাজনীতি, জনগণের প্রত্যেক দিনের ইস্যুগুলোকে অ্যাড্রেস করবার রাজনীতি। ইস্যু ভিত্তিক পলিটিক্সটা বাংলাদেশের স্যাডলি ডেভেলপ করে নাই, এবং বাংলাদেশের আগামী দিনেও পলিটিক্সের ভিত্তি এটাই হতে হবে, পলিসি বেস পলিটিক্স। এর বাইরে কোনো রাজনীতি সার্ভাইভ করবে না, এবং দেশের মানুষের কোনো সমাধান তারা করতে পারবে না। তো এটা ফান্ডামেন্টালি যে কোনো ধর্মীয় রাজনৈতিক দল থেকে ডিফারেন্ট। অতএব বি টিমের আলোচনা করাটা এটা জাস্ট একটা বয়ানের অংশ, এটা মেক সেন্স করবে না। সমালোচনা করার জন্য বলতে হবে। জি, আচ্ছা, অনেক আলোচনা মধ্যে চলে এসেছে, অনেক বিষয়গুলো উঠে এসেছে আপনার কথার মধ্যে। আমরা আসলে এখন সংসদ অধিবেশন চলছে, সেখানে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আমরা সংসদে আলাপ দেখেছি। বিএনপি সরকার বেশ বড় একটা বাজেট জাতির সামনে উপস্থাপন করেছে। আমরা বিরোধী দলের নাহিদ ইসলাম ভাই থেকে শুরু করে জামাতের শফিক রহমান সাহেবের বক্তব্য শুনেছি। সবকিছু মিলিয়ে আপনি যদি বলেন যে এত বড় বাজেট বাস্তবায়ন এবং এটা যে দেওয়া হয়েছে, আমরা দেখেছি বিগত সরকারের সময়ও বাজেট পিছনের বছরের তুলনায় সামনের বছর শুধু বড় হতো, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশের মাথার উপরে যে ঋণ, যে অসম্ভবতা চাপিয়ে দেওয়া হতো, এই বাজেটটাকেও আপনি সেভাবে দেখছেন কিনা, বা ওভারঅল কিভাবে দেখছেন বিষয়টাকে? প্রথম কথা হচ্ছে যে আপনার আমাদের সংসদ সদস্যরা বাজেট অধিবেশনে খুবই ব্যাডলি পারফর্ম করছেন। আচ্ছা, এটা কি শুধু বিরোধী দল থেকে? না, সব দল এন্টায়ারলি, সব দল ক্রস পার্টি। অলমোস্ট খুবই কম মানুষই আপনার বাজেট নিয়ে কথা বলছেন। এর একটা বড় কারণ হচ্ছে 80 থেকে 90% এমপির আসলে ফাইন্যান্স, অর্থনীতি, দেশের ব্যাংকিং, বাজেট কোনো ক্লুই নাই, কোনো আইডিয়াই নাই। সরকারি দল, বিরোধী দল সবার একই অবস্থা। দ্বিতীয়ত দেখবেন যে বাজেটের থেকেও বাইরের বিষয় আলোচনা বেশি হয়েছে, এবং আপনাকে মনে করিয়ে দেই যে আমাদের এই সংসদটা চালাইতে প্রতি মিনিটে 3.25 লক্ষ টাকা খরচ হয়। এখন সেই সংসদে আপনি বাজেট অধিবেশনে কি করছেন? আপনি বাজেট অধিবেশনে আপনার বাবা জীবিত, কিন্তু আপনি তাকে 71-এর শহীদ বানাইছেন। সেই বাজেট অধিবেশনে আপনি ওয়াশিং মেশিন, ওভেন, হাবিজাবি এগুলো চাইছেন। আবার সেই বাজেটে আধা সরকারি এমপি সে আবার বলতেছে সে পর্দা কিনে দেবে, প্রধানমন্ত্রী ওয়াশিং মেশিন কিনে দেবে। এই ধরনের ফাতরামি হচ্ছে। সেই বাজেট অধিবেশনে দেখলাম কে রাজাকার ছিল, 71-এর মুক্তিযুদ্ধ ছিল না, বেঁচে থাকা পর্যন্ত এগুলো হবে কি হবে না, এগুলো নিয়ে প্রচুর মানে অপ্রয়োজনীয় কথা বলেছেন, কথা হয়েছে। মাননীয় স্পিকার নিজেও দেখবেন অনেক সময় কিন্তু ইন্টারভিউ করেছে যে আপনার কথাটা তো মেক সেন্স করে না, আপনি তো নোটিস দেন নাই। তো সেই জায়গায় হচ্ছে যে এইরকম একটা জনগোষ্ঠীর প্রস্তাবিত বাজেট আর কি ভালো হবে। আমি বাজেটের উপরে সবচেয়ে সাবস্ট্যান্টিভ বক্তব্য শুনলাম সরকারি দলের এমপি ডক্টর রেজা কিবরিয়া, যিনি একসময় গণ অধিকার পরিষদের সভাপতি ছিলেন। উনি অর্থনীতিবিদ। এর বাইরে অর্থনীতি নিয়ে, বাজেট নিয়ে খুব সিরিয়াস পয়েন্ট রেইজ করা বক্তব্য আমার চোখে পড়ে নাই, আমার সামনে আসে নাই। তাহলে আপনার 350 এমপি, আমি ব্রিটিশ পার্লামেন্ট যেহেতু প্রায় ধরেন 25 বছর প্লাস ফলো করি, ব্রিটিশ পার্লামেন্টের সবচেয়ে পিছনের বেঞ্চে যেই মানুষটা বসে সে যে লেভেলের বাজেট বক্তব্য দেয় আপনার কাছে মনে হবে সে একজন অর্থনীতিবিদ। 650 এমপি আছে সেইখানে। আমার ফ্রন্ট লাইনের একদম প্রথম সারির সেখানে দেখবেন বিএনপির একজন বড় নেতা, সে বলতেছে ইসলামী ব্যাংকে হিন্দুদের চাকরি হয় না। এটার সাথে বাজেটের কি সম্পর্ক? বাজেট সেশনে আপনি কেন এসব ফালতু বক্তব্য দিচ্ছেন? সেই জায়গাতে মানে আমি এর থেকে মানে আর কি আশা করবো, ইনফ্যাক্ট ইটস ফ্রাস্ট্রেটিং ওভারঅল আমাদের
সংসদ সদস্যদের পারফরমেন্স। থার্ড হচ্ছে বাজেটের আইডিয়াটাই খুবই একটা ডিফেক্টিভ জায়গা থেকে এটা করা হয়েছে। দেখেন আমাদের গত ফাইন্যান্সিয়াল ইয়ার মানে বলছি এই চলমান 25-26 যেটা আজকে কালকে শেষ হয়ে যাচ্ছে আর কি, এই অর্থ বছরে আমাদের লক্ষ্য ছিল যে আমরা 5 লক্ষ কোটি টাকার উপরে ট্যাক্স কালেকশন করব। এনবিআর গত 11 মাসের যেই আইডিয়া দিয়েছে, 11 মাস 20 দিনে, সেখানে দেখলাম 3,90,000 কোটি টাকার মতো, মানে ধরুন এটা 4 লক্ষ কোটি টাকা পেরোবে না। তারপর ধরে নিলাম 4 লক্ষ, তারপর 4 লক্ষ কোটি টাকা। তাহলে এই অর্থ বছরেই আমি 4 লক্ষ কোটি টাকা কালেকশন করতে পারি নাই। 5 লক্ষ কোটি টাকার টার্গেট ছিল, সেটা পূরণ করতে পারলাম না। তাহলে প্রস্তাবিত বাজেটে কেন আপনি আমাকে 6 লক্ষ কোটি টাকা কালেকশন করতে হবে বললেন, তারও বেশি। তাহলে লক্ষ্য টার্গেট দেওয়ার ক্ষেত্রেও তো আমাকে বাস্তববাদী হইতে হবে। এর মানে হচ্ছে যে আমি যদি ঘুমায়া অঙ্ক না করি, জেগে থাকা অবস্থায় তো এই অঙ্ক করার, হিসাব মেলানোর কোনো কারণ নাই যৌক্তিক। দ্বিতীয়ত দেখেন এডিপি, যেটাকে আমরা মানে বলি যে ডেভেলপমেন্ট বাজেট, যেটা মানে উন্নয়নমূলক যে বাজেট, এই অর্থ বছরে উন্নয়নমূলক বাজেট যেটা দেওয়া হয়েছিল তার 48% বাস্তবায়িত হয়েছে সরকারি হিসেবে। তাহলে 48% মানে হচ্ছে আসলে 20% বাস্তবায়িত হয়নি, বাকিটা লুটপাট, খাওয়া দাওয়া হয়ে গেছে। রিয়েল ডেভেলপমেন্ট যদি আপনি অডিট করেন, সেখানে আপনি কখনোই এটা 20%-এর বেশি, 25%-এর বেশি যাবে না, লুটপাট হয়ে গেছে 5%। তাহলে আপনি কেন এতগুলো টাকা বরাদ্দ করেছিলেন? আপনার রাষ্ট্রের কাঠামো সক্ষমতা কতটুকু? যেমন ধরেন আমাকে যদি এখন আপনার প্রডিউসার ভাই বলে যে আমাকে কোলে নিতে পারলে আমি দুপুরে খাওয়াবো আপনাকে, আমি তার চেহারার দিকে, তার সাইজের দিকে তাকায় তো আমাকে ঠিক করতে হবে যে আসলে এই লোকরা আমি আসলে উঠাইতে পারবো কিনা। তো উঠাইতে না পারলে আমি চ্যালেঞ্জে যাবো না। তো আমি যদি মনে করি উঠাইতে পারবো, উঠায় ফালাই দিতে পারবো, তাহলে ঠিক আছে ভাই, আপনি কাছে বিরিয়ানি নিয়ে আসেন এখন। তো এই যে আপনার রাষ্ট্র কাঠামো, এটা দিয়ে আসলে কতটুকু বাস্তবায়ন করা যাবে না, এতটুকু আইডিয়া নাই। সেই রাষ্ট্রটা আপনি চালাবেন কিভাবে? এই রাষ্ট্রটা অপারেট করবেন কিভাবে? ফর দ্য ফার্স্ট টাইম আমাদের রাষ্ট্রের হিস্ট্রিতে আপনার প্রথমবারের মতো আমাদের যে খরচ ব্যয়ের প্রধান খাত ছিল এর আগে হচ্ছে বেতন ভাতা, সরকারি কর্মকর্তা কর্মচারীর পরিচালন ব্যয় বলে আর কি, পেনশন এগুলো ছিল। এইবার ঋণ পরিশোধেরটা হচ্ছে প্রথম চলে আসছে খরচ। তার মানে হচ্ছে এই রাষ্ট্রের কি পরিমাণ ঋণের সুদ জমা হয়েছে, প্রায় 1.5 লক্ষ কোটি টাকা, মানে 12 থেকে 13 বিলিয়ন ডলার আপনাকে শুধু ঋণ পরিশোধ করতে দিতে হবে, সুদ দিতে হবে শুধু। এখন সেই টাকা কোথায়? আমার আয় হচ্ছে ধরেন 4 লাখ কোটি টাকা, আমি ব্যয় করার প্ল্যান করছি আমার 9 লক্ষ কোটি টাকার উপরে, অথচ আমার নেট খরচই আছে ধরেন 6 লাখ কোটি টাকার উপরে। আমি যদি কোনো রাস্তা না করি এই আগামী 1 বছর, কোনো কালভার্ট হবে না, কোনো ব্রিজ হবে না, নতুন কোনো প্রকল্প নেব না, আপনি শুধুমাত্র রাষ্ট্রটাকে টিকায় রাখবেন, বেতন ভাতা দেবেন, কর্মকর্তা কর্মচারীদের পেনশন দেবেন, আর হচ্ছে আপনি ঋণের সুদ পরিশোধ করবেন, তাতেই আপনার 6.5 লক্ষ কোটি টাকা, প্রায় 7 লক্ষ কোটি টাকা খরচ হবে। এরপরে আপনি দেশ চালাবেন কিভাবে? তাহলে ফাইন্যান্সিয়ালি রাষ্ট্র খুবই ডেঞ্জারাস জোনে আছে। হ্যাঁ, অর্থনৈতিকভাবে আমরা খুবই ঐতিহাসিকভাবে খুবই ক্রিটিক্যাল জায়গাতে আছি। তো সেই রকম একটা জায়গায় আপনার যেটা প্রয়োজন ছিল অস্টারিটি, মানে আমার খরচ কমাইতে হবে, আমার সরকারের সাইজ কমাইতে হবে, আমার পরিচালনা ব্যয় কমাইতে হবে। সেখানে সেটা না করে আপনি মানে প্রশাসনকে রিফর্ম না করে, গ্রেড রিফর্ম না করে আপনি আবার নতুন পে স্কেল দিচ্ছেন। মানে হচ্ছে যে আপনি মানে ফ্যামিলির জায়গা থেকে দেখেন, জুলাই মাস থেকে বাস্তবায়ন হওয়ার কথা 50%, যে আমি এখনই আপনাকে মানে ভরণ পোষণের খরচ দিতে পারছি না, কিন্তু ওয়াদা করতেছি আগামী মাস থেকে আপনার বেতন আরো বাড়বে। মানে আমার এখনকার বেতন দেওয়ার টাকা নাই, আমি স্ট্রাগল করতেছি, কিন্তু আমি বলছি আগামী মাস থেকে আপনার বেতন আরো বাড়ায় দিব আর কি। সরকার বলছে যে 5 লক্ষ নতুন কর্মকর্তা কর্মচারী নেবে। কেন নেবে? বেতন আসবে কোত্থেকে, টাকা দিবেন কোত্থেকে? আগে ব্যাখ্যা করে নাই, এখন বলেছে 5 বছরে 1 লক্ষ করে নেবে। 1 লক্ষ কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতার স্কেল, নতুন পে স্কেলে কি পরিমাণ হিউজ রেসপন্সিবিলিটি তৈরি হবে এটার। তাহলে আপনি তো সরকার ছোট করবেন। আওয়ামী আমলে আমরা দেখেছি যে বাংলাদেশ নাকি ডিজিটাল হয়ে গেছে, তো ডিজিটাল হলে তো লোক কমে যাওয়ার কথা। মানে আমি এমন টেলিভিশনে যাই, টক শোতে, যেখানে প্রোডাকশন রুমে কোনো মানুষ, ক্যামেরাম্যান থাকে না,
শুধু সিম্পলি একটা ক্যামেরা বসানো আছে, 2-3টা রোবট ক্যামেরা, ভিতর থেকে আপনার রিমোট দিয়ে সেটা কন্ট্রোল করে। তাহলে আপনি যদি ডিজিটাল হয়ে থাকেন দাবি করেন, তাহলে আপনার প্রোডাকশন রুমে এত লোক দাঁড়ায় থাকবে কেন? আপনার ক্যামেরাম্যান দাঁড়ায় আছে কেন? লাইটম্যান দাঁড়ায় আছে কেন? কন্টিনিউ লাইট ক্যামেরা এগুলো মানে ইনস্ট্রাকশন দিতে হচ্ছে কেন? প্রয়োজন নাই তো। তাহলে বাংলাদেশ সরকারে আওয়ামী লীগের আমলে 2008-এ যখন সে ক্ষমতায় আসে 9-এ, তখন আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী ছিল 6.5 লাখ 7 লাখ। তাহলে আমরা ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছি। তো ডিজিটাল বাংলাদেশের সময় আওয়ামী লীগ যখন গেল, তখন আমার সরকারি কর্মকর্তা কর্মচারী 17 লাখ কেমনে হইলো? মানে আমি এট এ টাইম ক্ষুধার্ত এবং এট এ টাইম পেট ভরা, এটা তো হতে পারে না। এট এ টাইম আপনার গ্লাসটা ভরা এবং গ্লাসটা খালি, দুটো তো হইতে পারবে না। তাহলে এট এ টাইম আমার রাষ্ট্র ডিজিটাল হয়ে গেছে, কিন্তু আপনার কর্মকর্তা কর্মচারী লোকবল বেড়ে গেছে। এর মানে হচ্ছে এখানে কিছুই হয় নাই। ডিজিটাল প্রকল্পের নামে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট প্রকল্প হয়েছে, কিছুই হয় না। এখন যেটা হয়েছে, আমরা দুষ্টামি করে বলি যে আপনি যদি এনআইডি করেন অথবা যদি পাসপোর্ট করার অভিজ্ঞতা থাকে, আপনি দেখবেন যে আপনাকে প্রথম অনলাইনে ফর্মটা পূরণ করে জমা দিতে হবে। জমা দেওয়া ফর্মটা আবার প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে সোনার বাংলার কর্মচারীরা যেখানে বসে কাজ করে, ওই সোনার বাংলার অফিসে গিয়ে আবার জমা দিতে হবে। ওই জমা দেওয়ার মধ্য দিয়ে আপনি যেটা প্রমাণ করলেন যে আপনি ডিজিটাল বাংলাদেশের নাগরিক, কিন্তু আপনি আপনার অতীত ভুলে যান নাই। আপনার 1000 বছরের অতীত থেকে আপনি কোনোভাবে বিচ্যুত না। অতএব আপনি ইকুয়ালি ডিজিটাল এবং ইকুয়ালি অ্যানালগ। এই পুরো প্রকল্পের নাম হচ্ছে রাষ্ট্রযন্ত্রের লুটপাট প্রকল্প। আপনি দেখেন জাপানে 16টা মিনিস্ট্রি। জাপানের অর্থনীতি সাইজ কি আমার থেকে বড় না ছোট? ম্যাসিভলি বড়। তাহলে আপনার কেন 60টা মন্ত্রণালয় লাগে? আধা স্বায়ত্তশাসিত, এরপরে হচ্ছে আধা সরকারি প্রতিষ্ঠান মিলায় প্রায় 85-86টা প্রতিষ্ঠান আছে। আজকে দেখলাম আবার লিগাল এইড একটা অধিদপ্তর করছে। তো আপনার এত প্রতিষ্ঠান লাগে কেন? এত ডিপার্টমেন্ট লাগতেছে কেন? এর মানে হলো যে আপনি এত যোগ্য, এত ডিজিটাল, এত লোক লাগে কাজ করতে, কিন্তু কোনো পারফরমেন্স নাই। আপনি আবার 48% টাকা খরচ করতে পারেন না। মানে এই ধরনের অপদার্থ জনগোষ্ঠী নিয়ে এই সোনার বাংলা সরকার চলতেছে গত বছরের পর বছর। তো সেইটাকে আপনি খরচ কমানোর জায়গা না নিয়ে আপনি 17 লক্ষ ডিজিটাল হয়ে গেলে আপনি 2 লক্ষ, আপনি 1/10 দিয়ে দেশ চালাতে পারবেন। বাংলাদেশের যে অর্থনীতির সাইজ, আমার যে পপুলেশন, আপনি 1 লাখ 2 লাখ লোক দিয়ে দেশ চালাতে পারবেন। আপনি 20 লাখ 21 লাখের দায়িত্ব কেন নিচ্ছেন? এবং এই জন্য যে জন্য হচ্ছে যে আপনি কাউকে কিন্তু ভালো বেতন দিতে পারছেন না। আপনার বেতন কাঠামোর ভিতরে সবাই বৈষম্যের শিকার, সবাই কম বেতন পায়, মানে হলো সবাই দুর্নীতি করে। সিস্টেমটাই হলো তাই। কারণ আপনি এখানে আয়াবও দুর্নীতি করতেছে, প্রধানমন্ত্রীর অফিসের তার খায়া ফেলাইতেছে, ল্যাপটপ খায়া ফেলাইতেছে। এগুলো তো শুধু তারা ল্যাপটপ খাইতেছে না, এগুলো তো এজেন্সি, এত সিরিয়াস সিকিউরিটি থ্রেট আছে যে দেশের প্রধানমন্ত্রী তার আর টেলিফোন সেফগার্ড করতে পারে না, সে আমার ব্যাংকে টাকা কেমনে রাখবে? তো সেই সোনার বাংলার অবস্থা হচ্ছে যে বাজেটে এই ব্যাপারে কোনো সিরিয়াস দিক নির্দেশনা নাই, বরং তোষণ করার মানে অ্যাটেম্প দেখতে পাচ্ছি। আওয়ামী লীগ যেটা করেছে 2015-তে, 14 না 15-তে সে বেতন বাড়ায় দিল। বাড়ায় দিয়ে যেটা করছে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা সবাই সন্তুষ্ট। আমি কি করি না করি আমার ব্যাপারে তার কোনো সে নাই। একদম এক্স্যাক্টলি সেম মডেলে এই রাষ্ট্র যাচ্ছে। ভয়ঙ্কর। যেখানে হাসিনা যখন এই কাজটা করেছে, তখন আমার আর্থিকতা কিন্তু ভালো ছিল। যেহেতু একটা কোশ্চেন তুললেন যে ডিজিটালাইজেশন, তো আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটালাইজেশনের যে ধাপ, সেখান থেকে আমরা আসলে আপনার কথাই উঠে এসেছে, আমরা দূরে সরে যাচ্ছি। তো আমরা দেখছি যে ডিজিটাল হওয়ার হলে তো আসলে এমন হওয়ার কথা যে আমরা একটা কার্ড বা একটা কিছুর মাধ্যমে সমস্ত সেবা পাবো। আমরা দেখছি যে এখন বিভিন্ন কার্ড দেওয়া হচ্ছে, সেটা ফ্যামিলি কার্ড থেকে শুরু করে স্বাস্থ্য কার্ড, তারপরে হচ্ছে আরো অনেক কার্ড আছে, আমি হয়তো সবগুলো নামও জানি না। এবং সেগুলোর পিছনে কার্ড যে তৈরি করা, মানে কার্ডের সার্ভিস যেটা হবে সেটা তো আলাদা ব্যয় আছে, এবং কার্ড তৈরি করার পেছনে আমার 1000 কোটি টাকা ব্যয় হয়ে যাচ্ছে। তো এই যে বিষয়গুলো, মানে এটা তো আস্তে আস্তে আমরা একই মানুষ, আমি একটা দেশের নাগরিক, আমাকে এই দেশ থেকে স্বাস্থ্যসেবা পেতে হলে একটা কার্ড ইউজ করতে হবে, মানে শিক্ষার জন্য আলাদা একটা কার্ড ইউজ করতে হবে, আমাকে সরকারি অফিস কিংবা কোনো কোথাও কাজ করতে হলে সেখানে আলাদা কার্ড ইউজ করতে হবে, কৃষক হলে তার আলাদা কার্ড। তো এখানে আসলে ডিজিটালাইজেশনটা কোথায় হচ্ছে? এটা কি আপনার কাছে মনে হয় না যে কোনো না কোনো ভাবে আসলে আওয়ামী লীগ যেমন নতুন নতুন উন্নয়ন মূলক প্রজেক্ট দেখিয়ে, যেটাকে আসলে কি বলবো লুটের প্রজেক্ট ছিল, সেই ধরনের প্রজেক্ট দেখিয়ে নানাভাবে কৌশলে বড় বড় মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি যেটা করেছে, তো আপনার কাছে কি মনে হয় যে কার্ড যে টার্মটি এখন আমাদের সামনে নির্বাচনের শুরু থেকে এবং এখন পর্যন্ত চলমান আছে, এটাও কি এই প্রজেক্টের কোনো অংশ হতে পারে কিনা, বা এই দিকেই আগাচ্ছে কিনা? একটা বিষয় দেখেন যে
আওয়ামী লীগ যখন লুটপাট প্রকল্পগুলো করেছে না, ধরে যে সরকারিদের বেতন বাড়িয়েছিল শতভাগ, তখন দেশের অর্থনীতি ভালো ছিল, রিজার্ভে টাকা ছিল, আপনার লুটপাট করবার জন্য সাফিসিয়েন্ট বাস্তবতা ছিল বাংলাদেশে, ব্যাংকে টাকা ছিল। কিন্তু বিএনপি এমন একটা সময় এই কাজগুলো করছে যখন দেশের অর্থনীতির অবস্থা ভালো না, দেশে টাকা নাই, ব্যাংকে টাকা নাই। দেশের সবচেয়ে সাকসেসফুল এবং সবচেয়ে বৃহৎ প্রাইভেট ব্যাংক ইসলামী ব্যাংকে নিয়ে কি দুষ্টামিটা করলো গত কদিন আগে। দেখেন, যেই ব্যাংকটা মানে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যে কু হইতে পারে, আমরা ধরেন মিলিটারি কু সম্পর্কে জানতাম, ব্যাংকিং কু হয়েছে 2017 সালে। গান পয়েন্টে এমডি চেয়ারম্যানকে ডিজিএফআই তুলে নিয়ে এসালামের কাছে শেয়ার বিক্রি করতে বাধ্য করছে এবং টাকা ঠিক করে দিচ্ছে। এসালামের টাকা মানে ওই ঋণের টাকা ফেক অ্যাকাউন্ট করে ওখান থেকে আবার টাকা নিচ্ছে। এখন তারা করবে কোত্থেকে? এই লুটপাট করবার টাকাটা তো নাই। তারপরে হচ্ছে এই ধরেন প্রধানমন্ত্রীর এই কার্ড প্রকল্প, আমি 4 মাসে হয়তো যে তারা ইন্টেনশন নিয়ে ধরেন কথা তুললাম না, ধরেন গুড ফেইথে করছে, দেশের মানুষের জন্য করছে, কিন্তু এই প্রত্যেকটা প্রকল্প অর্থনৈতিকভাবে সাস্টেইনেবল না। ইকোনমিক টার্মে কেন সাস্টেইনেবল না? দেখেন, আপনি এই যে আমরা যেখানে আছি এতে কাছাকাছি করাইল বস্তিতে আপনার গরিব মহিলাদেরকে 2500 টাকা করে দিয়েছে। এইটা দেওয়ার পরে আপনি বিদ্যুতের দাম 2 বার বাড়িয়েছেন, গ্যাসের দাম বাড়িয়েছেন, ডিজেলের দাম বাড়িয়েছেন, পেট্রোলের দাম বাড়িয়েছেন, প্রতিটা কৃষি পণ্যের দাম বেড়ে গেছে, বাজারে ইনফ্লেশন 10% প্লাস মাইনাস। এই যে 2500 টাকাটা দিলেন, এই আগামী মাসে যখন নতুন পে স্কেল আসবে দেখবেন প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে বাজারে। তার স্কুলের বেতন বাড়বে, বাচ্চা কাচ্চার খরচ বাড়বে, লেখাপড়া খাওয়া দাওয়ার খরচ বাড়বে, ট্রান্সপোর্টের খরচ বাড়বে। সবকিছু বাড়ার পরে এই 2500 টাকা বছরের শেষে গিয়ে কত টাকায় দাঁড়াবে? এখন যিনি গরিব মানুষ করাইল বস্তিতে থাকেন, তিনি তো ইনফ্লেশন বোঝেন না। তিনি বোঝেন তাকে একটা 2500 টাকার নোট দেওয়া হয়েছে, কিন্তু এই 2500 টাকাটা তো আসলে একটা শূন্য না, মাইনাসে পরিণত হবে। এটা কোনো টাকা না তো ইনফ্যাক্ট। অতএব সেই যে শুভঙ্করের ফাঁকিটা আছে, এই ফাঁকিটা দিয়ে আপনি কি করবেন? আপনি দেখেন আমাদের ইনফ্লেশনের টার্গেট বাজেটে বলছে 7.5%, এর ভিতরে ইনফ্লেশন রাখার চেষ্টা করা হবে। প্র্যাকটিক্যালি পসিবল না, পারবে না। গ্রোথ বলা হচ্ছে 6%, 6 to 6.5 করবে। ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB সবাই বলছে এটা প্র্যাকটিক্যালি পসিবল না। আমার যে অর্থনৈতিক বাস্তবতা, এটা 4 to 4.5% হইতে পারে। সেখানে 6 ধরা হয়। হ্যাঁ, তাহলে আপনি চিন্তা করেন, আমার ইনফ্লেশন সরকারেরটাই ধরলাম 7.5, আমার গ্রোথ 6.5, তাহলে মানে মানে আপনি তো মাইনাসে আছেন, আপনার কোনো গ্রোথ হইলো না তো। মানে আপনি এটা হলো যে আপনার টাকার নোটটা ঘুণ পোকায় খেয়ে ফেলতেছে অল্প 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 করে। আপনি 6.5% হারে বাড়লেন, কিন্তু 7.5% গতিতে আপনার টাকার নোটটা তো সে খেয়ে ফেলছে। তাহলে আপনার তো আসলে জেনুইন নেট কোনো গ্রোথ নাই, আপনার গ্রোথটা কিন্তু ঋণাত্মক হয়ে গেল। তাহলে সেই রকম একটা বাস্তবতায় যে প্রত্যেকটা কার্ড আপনি কৃষককে কার্ড দিলেন, কিন্তু কৃষকের পণ্যটা রাইট প্রাইসে বিক্রি করতে সে পারছে কিনা সেটাকে এনশিওর করেছেন? কৃষক কি গ্যাস পাচ্ছে কিনা, ডিজেল পাচ্ছে কিনা তার সেচের জন্য? কৃষক কি অল্প মূল্যে অথবা বিনামূল্যে সার পাচ্ছে কিনা, কীটনাশক পাচ্ছে কিনা, বীজ পাচ্ছে কিনা, তাকে আপনি পানি দিতে পারতেছেন কিনা? তাহলে এই টোটাল কাঠামোগত মধ্য দিয়ে আপনি কৃষককে কি ক্ষমতায়ন করলেন, না কৃষককে আসলে একটা ভুজুং ভাজুং বুঝ দিলেন আর কি? ওই যে যন্তর মন্তর টাইপের, আমরা ছোট ভাইয়ের মানে ঠাকুরমার ঝুলি পড়ছে না, যন্তর মন্তর ফু দিয়ে দিলেন আর কি, এরকম। তো আপনি ওইটা না করে যেটা দরকার ছিল, সেটা দরকার ছিল আপনি এনশিওর করা খরচটা যেন মানুষের কমে যায়। আপনি 2500 টাকা দিলেন, কিন্তু মানুষটা করাইল বস্তিতে থেকে কি সুস্থ জীবনযাপন করতে পারবে? তাকে একবার ডাক্তারের কাছে গেলেই তো 2500 টাকা চলে যাবে। তার শিশুটা প্রতিদিন পাতলা পায়খানা হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, কারণ ওয়াটার স্যানিটেশন ভালো না বস্তিতে, তার লাইফস্টাইল ভালো না, ওখানে দূষণ আছে, তার থাকা খাওয়ার মান ভালো না, তার পুষ্টি নাই খাবারের ভিতরে। তাহলে এই মানুষটাকে 2500 টাকা দিয়ে আপনি এম্পাওয়ার করলেন না তো, বরং তার জীবনমান উন্নয়ন করবার জন্য চেষ্টা করতেন। জাল না দিয়ে আমরা একটা মাছ দিয়ে এক্স্যাক্টলি, যে আপনি এই কাঠামোগত সমস্যার সমাধান করবার জায়গা দেখতে পাচ্ছি না। সরকার দেখলাম আপনার বলছে, বাংলাদেশ ব্যাংক দেখলাম বন্ধ হয়ে যাওয়া কারখানার জন্য 60,000 কোটি টাকা দেবে, প্রায় $4.5 to $5 billion। এটা হইলো যে বন্ধক জিনিসগুলো আবার খুলবে। এখন ব্যবসায়ীরা ব্যাপক মাত্রায় তার কোম্পানি বন্ধ করা শুরু করে দিচ্ছে,
কারণ চালু কোম্পানিতে আপনার সুদের হার ব্যাংক থেকে যেটা নিচ্ছে সেটা ধরেন 14%, 16%, 18%, আর বাংলাদেশ ব্যাংক বন্ধ কারখানায় টাকা দেবে 7.5%। অনেক কম। তাহলে কি আমি কারখানা খোলা রাখলে আমার লাভ বেশি, না কারখানা বন্ধ করে দিলে আমার লাভ বেশি? বন্ধ করে দিলে আমার লাভ বেশি। তাহলে কি আপনি ব্যবসায়ীদেরকে ব্যবসা করবার জন্য, কর্মসংস্থান তৈরি করবার জন্য প্রণোদনা দিচ্ছেন, না আপনি এসালম হওয়ার জন্য প্রণোদনা দিচ্ছেন? কিন্তু এই যে কাঠামোগত সংস্কার না করে রাষ্ট্র যেভাবে চলছে, এবং আমি বলছি না যেটা সব বিএনপির দায়, মানে রাষ্ট্র আকারে, সরকার আকারে, দিন শেষে যেহেতু সে এখন ড্রাইভিং সিটে আছে, তাকে টার্গেট করেই তো আমাকে কথা বলতে হবে। তো সেই জায়গায় বাজেট আমাদের জন্য কোনো গাইডেন্স নাই মোটা দাগে, যে আপনি এই যে ধরেন এমপিদেরকে বরাদ্দ দিচ্ছেন ঈদের সময়, রোজার ঈদে দিলেন, কোরবানির ঈদে দিলেন, থোক কেন দিচ্ছেন? এই টাকাটা কি আসলে জনগণের কাছে যায় না নেতা কর্মীদের কাছে যায়? আমি দেখলাম আমার এলাকাতে আপনার কোরবানির ঈদের যে বরাদ্দ এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে বরাদ্দ, গম আসছে, সব কাদেরকে টাকা দেওয়া হচ্ছে বোনাস লেখা দেখলাম আর কি। ধরেন ইউনিয়ন বিএনপির সভাপতি, ইউনিয়ন বিএনপির সেক্রেটারি, ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক, অমুক তমুক, মহিলা দল, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, মানে এই যত দলীয় লোক আছে, মানে ইউনোর অফিসে তো খাতা আছে না, চেক বই, চেক সাইন করতেছে ইউনো 2,000 টাকা করে, 3,000 টাকা, 5,000 টাকা করে, যত একটু বড় নেতা হইলে 5,000 টাকা, একটু কম বড় নেতা হইলে 2,000, 1,000 টাকা, এবং সেইভাবে তালিকা করে করে আপনার এই টাকাগুলো দিয়ে দিলেন। তার মানে হচ্ছে এই লোকগুলো আপনার দল এই কারণেই তো করে। তাহলে কি আপনি রাষ্ট্র দিয়ে আপনার দল পরিচালনা করছেন, রাষ্ট্রের টাকা দিয়ে? আপনি আপনার এটা কি বিএনপি ট্যাক্স পেয়ারদের টাকা দিয়ে দিয়েছেন, না জনগণের ট্যাক্স পেয়ারদের টাকা দিয়ে দিয়েছেন? তাহলে সেই জায়গাতে আমাদের এই যে কাঠামোগত সংস্কারে যদি আমরা হাত না দিই, তাহলে অর্থনীতির যে জায়গাতে আমরা আছি এটা সাস্টেইনেবল না। এটা ভিতরে ঘুণ পোকা খেয়ে ফেলেছে। এটা আপনি হঠাৎ করে একদিন চেয়ারে বসলে পরে যেদিন পড়ে যাবেন সেদিন বুঝবেন যে চেয়ারটাতে ঘুণ পোকা ছিল, কিন্তু আপনি খেয়াল করেন নাই। আপনার বুয়া যখন ঘর ঝাড়ু দিছে, মুছছে, ঘুণ পোকার গুড়ি কিন্তু প্রত্যেক দিন ওই চেয়ারটার নিচে, টেবিলের নিচে কিন্তু পড়ে, কিন্তু সে ঝাড়ু দিয়ে নিচ্ছে, কিন্তু কোনোদিন মাথায় চিন্তা করে নাই যে টেবিলটা আসলে খেয়ে ফেলছে, চেয়ারটা খেয়ে ফেলছে, একদিন এটা ধসে পড়ে যাবে। তাহলে আমার দেশের অর্থনীতি কিন্তু এখন এরকম একটা অবস্থায় আছে। তো আমরা চাই সরকার এগুলো সিরিয়াসলি অ্যাড্রেস করুক। একটা জিনিস প্রশংসা করতে হবে যে ব্যাংক রেজলিউশন আইন যেটা অ্যামেন্ড করেছিল এসালামদেরকে মালিকানা ফেরত দেওয়ার, এইটা এখন ঘোষণা দিয়েছে তারা এইটা করবে না, সংশোধনীটা রাখবে না, আগের মতো করে রাখবে। স্টিল বিশ্বাস করা মুশকিল, কারণ তারা 4 মাসে যে দুষ্টামিটা করেছে এগুলো নিয়ে আগামী দিনগুলোতে কি করে আমরা দেখতে চাই। বুঝতে পেরেছি। আসলে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বকাপ খেলা চলছে, বিশ্বকাপের আমেজে আমরা দেখতে পাচ্ছি সারা শহরে বিভিন্ন রঙের পতাকা, হোক আর্জেন্টিনা, ব্রাজিল বা যে যাই দলের সমর্থন করে তাদের। পাশাপাশি আমরা লাল মানে সাদা কালো পতাকা দেখছি, কালেমার পতাকা, এবং বেশ কিছু জঙ্গি সংগঠনও যেই পতাকাগুলো বহন করে এরকম পতাকাও দেখেছি। আমরা দেখেছি যে এর প্রেক্ষিতে বেশ কিছু সংগঠন পতাকা মিছিলেরও আয়োজন করেছে। তো হঠাৎ করে আসলে এত পতাকার উদয় কোথা থেকে হলো, বা এইটা কি ভিন্ন কোনো বার্তা কিনা, এর ভিতরগত ভিন্ন কোনো বার্তা প্রদান করছে কিনা, আপনি কিভাবে দেখছেন? প্রথম কথা হচ্ছে যে আপনার যদি সিম্পলি কেউ ধর্মীয় মূল্যবোধ থেকে এই জিনিসটা করবার চেষ্টা করে, যে কোনো ইসলামী সংগঠন অথবা কোনো মসজিদ মাদ্রাসা থেকে অথবা আলেমদের কোনো গ্রুপ, যে এত এত পতাকা চলছে, আমাদের একটা ধর্মীয় দায়িত্ব আছে মানুষকে মনে করায় দেওয়া যে এই উত্তেজনার বাইরেও আপনার ধর্ম আছে, আপনার কলেমা আছে, এটা মনে করায় দেওয়া, সেইটা করলে আমি কোনো দোষের কিছু দেখি না। সমস্যাটা হচ্ছে সময় এবং টাইমিং। কালেমার পতাকাটা কি শুধু আর্জেন্টিনা ব্রাজিলের খেলার জন্য জরুরি, না সারা বছর ধরে জড়িত? আপনি অন্য সময় করলেন না কেন? এই সময়টা কেন করছেন? সারা দুনিয়ার অ্যাটেনশন সিক করবার জন্য? রং বদলাইলেন না কেন? যেই পতাকার রংটা সারা দুনিয়াতে আপনাকে একটা সিম্বলের দিকে নিয়ে যায়, একটা ট্যাগ লাইনের দিকে নিয়ে যায়, সেখানে কেন গেলেন? প্লাস আপনার মুসলমানিত্ব তো আপনার কাজে কর্মে প্রমাণিত হবে। এটাকে একটা কলেমা লাগাই দিলাম, যেমন আমার কালা পাঞ্জাবির উপরে একটু কলেমা লাগাই দিলাম সাদা অক্ষরে, আমি ভালো মুসলমান হয়ে গেলাম। মানে এই ধর্ম ব্যবসা, জঙ্গি ব্যবসা, জিহাদ ব্যবসা সবগুলোই প্রবলেম্যাটিক, এবং এটাই হচ্ছে রাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থাদের ফেইলিয়ার। পতাকা তো একদিনে তৈরি হয়নি, তো অনলাইনে ক্যাম্পেইন হয়েছে, বিভিন্ন গ্রুপ বলেছে আমি 10,000 কিনবো, আমি 5,000 ডোনেট করব,
তো আমাদের সংগঠনগুলো ডিজিএফআই এনএসআই কি করছে? তাহলে এই ডিজিএফআই এনএসআই কিন্তু জঙ্গি ব্যবসা করেছে গত 16-17 বছর। ওয়ার অ্যান্ড টেররের পুরো প্রকল্পের সময় আমরা দেখেছি বাংলাদেশের সাধারণ আলেম, ছাত্র, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বা পরা মানুষগুলোকে কিভাবে তারা জঙ্গি বানাইছে। আবার এটাও সত্য যে ভারতের ইনফ্লুয়েন্সে এখানে তেহরিকে তালেবান পাকিস্তান নামে একটা সংগঠন আছে, টিটিপি বলে। টিটিপিতে বাংলাদেশ থেকে বিভিন্ন আলেম ওলামায়ে কেরামের উস্কানিতে লোকজন জয়েন করেছে, এই ঘটনা আমরা জানি। তাহলে আপনি গুড ফেইথে কি করতে যাইতেছেন? জিহাদ ব্যবসা করতে যাইতেছেন আফগানিস্তানে, তারপরে হচ্ছে পাকিস্তানে, বিভিন্ন জায়গায় আপনি ইসলামী রাষ্ট্র কায়েম করবেন। কার ফান্ডিং এ যাইতেছেন? এই তালেবানদের পররাষ্ট্রমন্ত্রী আইসা দেখলাম গত কয়েক মাস আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং করতেছে। ইসরায়েলে যাবার আগে, প্রাইম মিনিস্টারের আগে দেখলাম ভারতের ডেলিগেশন আসছে, তাদের সাথে মিটিং করতেছে। কয়দিন আগে দেখলাম যে ইসরায়েলের সিকিউরিটি ডিপার্টমেন্টের একজন সিনিয়র কর্মকর্তা সে ভারতে আসতেছে তালেবান নেতৃবৃন্দ, টিটিপি নেতৃবৃন্দের সাথে দেখা করতে। মানে এগুলো কিসের বয়ান আপনার? সাডেনলি পতাকা, হামাসের বক্তব্য দিল ইসরায়েলের অ্যাম্বাসেডার গত কয়দিন আগে, সীমান্তে ঝামেলা চলতেছে, দিলীপ ঘোষ, শুভেন্দু হেমন্তরা আমাদেরকে বলছে যে এটা আমাদের অঙ্গ। দীনেশ ত্রিবেদী হঠাৎ করে যশোরে ঢুকে বুঝলেন একই আকাশ, একই বাতাস, একই জল, একদিন বুঝলেন না। এই সবকিছুর সাথে হচ্ছে জড়িত টিটিপির যারা যুদ্ধ করে, টিটিপির হয়ে পাকিস্তানের আইএসআই এর কাছে তাদের অনেক যোদ্ধা গ্রেফতার হয়েছে, তাদেরকে হাজারে হাজারে মারা হয়েছে। তাদের অনেক কমান্ডার স্বীকার করছেন আমাদেরকে ভারত টাকা দেয়, ট্রেনিং দিয়েছে, টাকা দিয়েছে। অনেকে হিন্দু আছে, মুসলমানও না, দাড়ি টুপি দিয়া টিয়া জুব্বা টুব্বা পইরা আপনার এখানে যুদ্ধ করতেছে মুসলমান হয়ে, এমন একটা ভাব যে তারাই মুসলমানদেরকে অর্গানাইজ করতেছে। এবং আমাদের এই যে অল্প বুদ্ধিওয়ালা স্টুপিড কিছু হুজুর আছে, তারা মনে করে তারা এখানে জিহাদ ব্যবসা করতে যাইতেছে। তারা আরাকানে জিহাদ ব্যবসা করতে যায়, আফগানিস্তানে জিহাদ ব্যবসা করতে যায়, ফিলিস্তিনেও যাইতে চায়। ভাবখানে এরকম যে হামাসের লোক শর্ট হয়েছে, তারা যুদ্ধ করার জন্য লোক পাইতেছে না। হামাস তার টেরিটরির বাইরে কাউকে কোনো জায়গাতে সে অপারেট করে না, লোকও চায় না, সে বলে দিয়েছে তার কোনো লোক দরকার নাই। তালেবানদেরও কিন্তু এই বক্তব্য বলে দেওয়া আছে, অফিসিয়াল স্টেটমেন্ট আছে যে আমাদের এই কাজের জন্য বাহিরের দেশ থেকে যুদ্ধ করার জন্য আমাদের এখন কোনো লোক প্রয়োজন নাই। তো সাডেনলি হঠাৎ করে টিটিপির কেন লোক প্রয়োজন হইলো ইয়েতে পাকিস্তান ইসলাম কায়েম করবার জন্য? তো এইটা হচ্ছে পরিকল্পিত, এইটা রয়ের ইনফ্লুয়েন্স আছে এখানে। এগুলো আইডেন্টিফাই করা দরকার যে মানে লো লেভেল অপারেটিভ যারা সিম্পলি একটা সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দেখা উদ্বুদ্ধ হয়ে দৌড় দিছে, সে গুড ফেইথে করছে, সে ধর্ম বিশ্বাস থেকে গেছে। কিন্তু এর পিছনের যে গ্রুপ আছে সারা দুনিয়াতে আমরা দেখেছি, মুসলিম কান্ট্রিগুলোতে আপনার প্রত্যেকটা এই যে আল কায়দা বলেন, আইসিস বলেন, বোকো হারাম বলেন, প্রত্যেকটা বদমাইশির সাথে ইসরায়েল এবং ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা জড়িত, পশ্চিমারা জড়িত আছে। তাদের এই বিশাল জিহাদ ব্যবসা, তালেবান ব্যবসা। হিলারি ক্লিন্টনের ঐতিহাসিক স্বীকারোক্তি আছে কংগ্রেশনাল হিয়ারিং এ যে উই ক্রিয়েটেড তালেবান, উই ফান্ডেড দেম, ইনভেস্টেড বিলিয়ন্স অফ ডলার। সে নিজে বলছে হিলারি ক্লিন্টন, তালেবান আমরা বানাইছি, তাদেরকে হাজার হাজার কোটি টাকা আমরা দিছি, অস্ত্র দিছি, ট্রেনিং করাইছি। সাডেনলি তালেবান আপনাদের একেবারে ইসলামিক যোদ্ধা হয়ে গেছে। মানে এই জন্য হচ্ছে যে আপনি এটা আইডেন্টিফাই করা দরকার আমাদের সরকারের গোয়েন্দা সংস্থাদের, যে কোনটা গুড ফেইথে করছে, তাদেরকে নিয়ে মাথা ব্যথা করায়েন না। যে ছেলেটা নিয়ে একটা পতাকা লাগাই দিছে, বাড়ির সামনে একটা কালামা পতাকা লাগাইছে, ওরে ধৈর্য আপনি দেখায়েন না যে আপনি অনেক বড় কাজ করছেন। আপনি পিছনের আসল শয়তান বদমাশগুলোকে খুঁজে বের করেন, কারা এই দেশকে অস্থিতিশীল করছে। এবং এট এ টাইম দেখেন পলাশবাড়ির মন্দির, সারা ভারতবর্ষে এত বড় শিব আর রামের মন্দির নাই। আর আমার বাংলার হিন্দুরা তো সনাতনী, ওরা তো দুর্গা তো ডিফারেন্ট, তারা দুর্গার পূজা করে, তারা তো রামের শিবের পূজা করে না। তাহলে এখানে আপনি মন্দির আপনি বানাইলে, আপনি যদি ইয়ে বানান, বড় মানে মিনার বানান, আপনি দুর্গার মিনার বানান, তো ওখানে আনতেছেন কেন? এটা নিয়ে কিন্তু আমাদের দেশের সনাতনী হিন্দুরাও যথেষ্ট ক্ষিপ্ত। তাহলে কি আপনি হিন্দু সম্প্রদায়ের ভিতরে কু লাগাইতে চাচ্ছেন? এরপরে খুন করাবেন 2, 4, 5টা 10টা খুন করায় সংখ্যালঘু অধিকার লঙ্ঘন হচ্ছে বলে আবার ট্রাম্পের কাছে যাবেন।
প্রিয়া সাহার কথা মনে আছে না? হ্যাঁ। প্রিয়া সাহা গিয়ে অভিযোগ করেছিল বাংলাদেশে 3-4 কোটি হিন্দুকে নির্যাতন করা হচ্ছে। অতএব এই জঙ্গি বানানোর যে ন্যারেটিভ সারা দুনিয়াতে, এই ন্যারেটিভ আমাদের কাছে খুব পরিষ্কার। এই ব্যবসা চলবে না, জিহাদ ব্যবসাও চলবে না, জঙ্গি ব্যবসাও চলবে না। আমরা আমাদের রাষ্ট্রটাকে স্থিতিশীল রাখতে চাই, এবং বিএনপি সরকার ক্ষমতায় আসলেই দেখবেন এই দুষ্টামিগুলো বেশি তৈরি হয়। পার্টিকুলারলি চায়না সফরের আগে দেখবেন এই অস্থিতিশীলতা অনেক বেশি বেড়ে গেছিল। হিন্দু হ্যাঁ, এই ঘটনা এই পলাশবাড়ি মন্দির, এই হিন্দু ইস্যু, এই টাউট বাটপার যেগুলো আপনার টাকা পয়সা লুটপাট করে এটা করতেছে, তাদেরকে দিয়ে দেখবেন হইচই করে বাংলাদেশ কাঁপায় ফেলতেছে। আপনি চৈতালির মতো একটা ঘটনা ভারতে ঘটলে একটা মুসলমান যদি বলতো যে আমি পাঞ্জাব কেটে পাকিস্তানের অংশ করে ফেলবো, আমি পশ্চিম বাংলা আসামকে বাংলাদেশের অংশ করে ফেলবো, ওর লাশও তো খুঁজে পাওয়া যেত না। আমাদের এইখানে সনাতনী হিন্দুরা ব্যানার করে মিছিল করে বিভক্তির কথা বলছে, বাংলাদেশের সভরেন্টিকে চ্যালেঞ্জ করছে। কত বড় মানে সাহস তাদের, চিন্তা করেন। এট এ টাইম তারা চাইছে যে আমরা এটাকে আঘাত করার চেষ্টা করি। তারা এই ট্র্যাপটা করছে ইন্ডিয়ান র, যে এদেরকে দিয়ে উস্কানিমূলক কথাগুলো বলাবো তো বাংলাদেশের হুজুররা, মৌলবাদীরা আক্রমণ করবে, নামলেই হচ্ছে এখানে মারামারি হবে, তারা নিজেরা 10-15টা হিন্দুরা মেরে ফেলবে, মেরে ফেলার পরে এরপরে হচ্ছে গ্লোবালি ক্যাম্পেইন শুরু হবে যে বাংলাদেশি হিন্দুরা নিরাপদ না। সো আমরা আগেই যা বলেছিলাম রংপুরটা নিয়ে নিতে হবে, আমাদের 1.5 কোটি হিন্দুকে রংপুরে নিয়ে আসেন, আর ওখানকার সব মুসলমানদেরকে মূল ভূখণ্ডে নিয়ে আসেন, রংপুর একটা প্রদেশ হয়ে যাবে আর কি। তাহলে এই যে গল্প বানানো, এই গল্পটা বানায় যে একটা জঙ্গি নাটক, জিহাদ ব্যবসা, এর পুরোটা হচ্ছে রয়ের বিজনেস প্ল্যান, এবং এইটা সিরিয়াসলি অ্যাড্রেস করা দরকার। বাংলাদেশ সরকার মনে হচ্ছে, আমাদের মাননীয় যে ডেপুটি প্রাইম মিনিস্টার আছেন, আমার ডিপার্টমেন্টের সম্মানিত বড় ভাই, উনি সব জানতা শমশের, শুধুমাত্র ওনার কাজটা ছাড়া ভুলভাল কোট করবেন, ভুলভাল কথা বলবেন, অপ্রাসঙ্গিক কোটেশন দিয়ে দিয়ে বিশাল মূর্খ জাতিকে বোঝানোর চেষ্টা করবেন আসলে অনেক জানে। কিন্তু আমরা যারা টুকটাক লেখাপড়া জানি, আমরা ওনার কোট দেখলে তো বুঝি যে কোথায় ঝামেলা আছে এখানে। অতএব আল্লাহর হস্তে এগুলো দুষ্টামিগুলো বন্ধ করে দেশের এই ইস্যুগুলোকে সিরিয়াসলি অ্যাড্রেস করেন। বিএনপি কিন্তু সারা দুনিয়াতে 2004, 5, 6 সালে এই জঙ্গি ইস্যু ডিল করতে না পারার কারণে কিন্তু বিপদে পড়েছিল। অতএব আপনারা একই বিপদে আবার পড়িয়েন না, একই ষড়যন্ত্রে আবার পা দিয়েন না, একই সিচুয়েশনকে হালকা করে দেখিয়েন না। আদারওয়াইজ যেটা হবে, রাষ্ট্র অস্থিতিশীল হয়ে যাবে, অর্থনীতির অবস্থা ভালো না, দেশ তো মানে ক্যাওটিক সিচুয়েশনের মধ্যে চলে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি যদি তারা এগুলোকে ডিল করতে না পারে। আচ্ছা, বুঝতে পারলাম। আমরা আসলে বিএনপি সরকারের বর্তমান অবস্থা, অর্থনীতি এবং সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আলাপ করলাম। সবশেষে যদি বলতে চাই যে আসলে যদি প্রশ্ন করা হয় যে বিএনপি সরকারের সব থেকে সফলতার জায়গা আপনি এই মুহূর্তে কি দেখছেন? সফলতার জায়গা প্রধানত হচ্ছে যদি বলি তারেক রহমানের, সেটা হচ্ছে যে বিদেশ সফরের জায়গাটা, পররাষ্ট্রনীতি। যে আমাদেরকে গত 17-18 বছরে আওয়ামী লীগ যেটা করেছে, যে দিল্লি কলকাতার একটা কলোনি বানানোর চেষ্টা করেছে, পলিটিক্যালি দিল্লির, কালচারালি কলকাতার। যে আমাদের কি বলা হয়েছে যে দিল্লির চোখ দিয়ে দেখতে হবে, দিল্লির চোখে যে বন্ধু সে আমার বন্ধু হবে। এজন্য দেখবেন যে আমাদের পাসপোর্টে যে ইসরায়েলে যাওয়া যাবে না কথাটা কেটে দেওয়া হয়েছিল। আমাদের পাসপোর্টে বলা হচ্ছিল, আমাদের মন্ত্রীরা তখন আলাপ তুললেন যে বাংলাদেশ যদি ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক করে তাহলে বছরে বছরে কত বিলিয়ন ডলার বাংলাদেশে ইনভেস্টমেন্ট আসবে। ইসরায়েলকে হালকা করে ফেলার একটা চেষ্টা করা হচ্ছিল যেন তাকে আমরা স্বীকৃতি দেই। তাহলে দেখেন, দিল্লির চোখ থেকে হচ্ছে ইসরায়েল বন্ধু তার, কিন্তু আমি তো আমার চোখ দিয়ে দেখতে চাই ইসরায়েলকে, আমি তো দিল্লির চোখ দিয়ে দেখতে চাই না। আবার দিল্লির চোখ দিয়ে দেখেন পাকিস্তান তার শত্রু, সে আমাকে বাধ্য করতেছে পাকিস্তানকে শত্রু আকারে দেখার। প্রশ্ন হচ্ছে 71 সালে আমরা আলাদা হয়েছি, এখানে যুদ্ধ হয়েছে, এর মানে কি আমাদের এই শত্রুতা পার্মানেন্ট? এই সোনার বাংলায় কি 190 বছর ব্রিটিশরা কলোনি কায়েম করে নাই, শোষণ করে নাই, শত শত কোটি মানুষকে মারে নাই? তো সেই ব্রিটিশ এম্বাসি থেকে আমরা যাচ্ছি না? ব্রিটেনে যাওয়ার জন্য এই দেশের মানুষ পাগল হয়ে বসে আছে না? কালকে বলেন সকাল 4টার সময় ফ্রি ভিসা দেওয়া হইব, দেখবেন যে ব্রিটিশ এম্বাসি মানে ভাঙচুর হয়ে যাবে, ওখানে মব হয়ে যাবে যে আমার ভিসাটা আগে দেন। তো সেই আপনি এখানে জার্মান আর ফ্রান্সের এম্বাসিতে যান, যারা যুদ্ধ করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে, তারা একই বিল্ডিং এ অফিস করে এখন। তা আপনি কতদিন এই শত্রুতা মানে পালন করবেন, লালন করবেন? অতএব তার চোখ থেকে দেখার মধ্য দিয়ে যেটা হচ্ছে, বিএনপি সবচেয়ে বড় মানে যেটা আমি বলবো সিদ্ধান্ত সরকারের, যে সে অভিমুখ চেঞ্জ করবার চেষ্টা করছে। সে প্রথম ট্রিপে চায়না গেছে এবং চায়নার সাথে সম্পর্ক জোরদার করা। দ্বিতীয় সফলতা যদি বলি সরকারের, সেটা হচ্ছে পদ্মা ব্যারেজ।
এটা তার নিজের উদ্ভাবন না, অন্তর্বর্তীকালীন সরকারি কাজটা পুরো শেষ করে দিয়ে গেছে, একনেকে উঠেছে, তারা এসে পাশ করেছে এবং এইটা আমাদের তিস্তা প্রকল্প নিয়েও কথা বলছে এখনো, তো যেহেতু কনক্রিট কিছু শুরু হয় নাই। তারপরে যদি আমি তারেক রহমানের সরকারের প্রশংসা করি তাহলে আমাকে বলতে হবে যে 111-এর কুশীলব কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে আরো গ্রেফতার করা দরকার যারা যারা ইনভলভ দেশে আছেন। তারপরে হচ্ছে আমলারা কারা কারা জড়িত ছিল আমাদের ব্যুরোক্রেসিতে, যারা এই পুরো সময়টা জুড়ে আওয়ামী লীগের হয়ে কাজ করেছে, তাদেরকে ন্যায্যভাবে তদন্ত করে বিচারের মুখোমুখি করা দরকার। এগুলো মোটা দাগে আমি মনে করছি যে সরকারের ভালো সিদ্ধান্ত। ভাই এখন আসলে আমরা একটু জুলাইয়ের দিকে প্রশ্ন করি। জুলাইয়ের পরে আসলে আমি বলতে চাইবো না যে কি আশা ছিল বা হতাশা কি, অনেক কিছুই আমরা দেখেছি এবং অনেক বক্তব্য অনেক জায়গায় স্পষ্ট হয়েছে। আমি যদি বলতে চাই যে আপনার ব্যক্তিগত দিক থেকে দেখা জুলাইয়ের পরে সব থেকে বড় প্রতারণা কিংবা ভণ্ডামি আসলে কোথায় দেখেছেন? টোটালি দেশ জাতির সাথে আপনার কাছে মনে হয়েছে এটা প্রতারণা ভণ্ডামির জায়গায় বললে হয়তো জুলাই সনদ এবং গণভোটের গণরায় বাস্তবায়ন, এই দুইটা জিনিস নিয়ে যে বিএনপির মধ্যে হীনমন্যতা অথবা কম গুরুত্ব দেয়া অথবা একটু সাইডলাইন করা, ডিলে করা, এই কাজগুলো মানে আমাদের জন্য পেইনফুল আর কি। মানে এত বড় একটা ঘটনার পরে যেটা আমরা সবাই মিলে আলোচনা করে একমত হয়েছি, আজকে বিএনপি এমন কথা বলছে যে অ্যাজ ইফ সে জানতো না, তাকে বলা হয় নাই, তাকে জানানো হয় নাই, তাকে দাওয়াত দেওয়া হয় নাই। সাডেনলি মিস্টার বিনের মতো একটা জুলাই সনদ রাতের মধ্যরাতে অমাবস্যা রাতে এসে পড়েছে, ব্যাপারটা এরকম না, সবকিছুর সাথে সে জড়িত ছিল। এবং এই গুরুত্বপূর্ণ সংস্কারগুলোকে এগিয়ে নেওয়া যাওয়ার ব্যাপারে তার যে মানে দোটানা দেখতে পাচ্ছি, ইভেন তার 31 দফার, বিএনপির নিজস্ব 31 দফারও দেখলাম 5-6টা ধারা সে ইতিমধ্যে লঙ্ঘন করে ফেলছে, ইতিমধ্যে করে ফেলছে। তো সেই জায়গাগুলো হচ্ছে আমাদের জন্য কষ্টকর, সুখকর না। এবং তরুণরা বিশেষ করে যারা আরো ইয়াং আছেন, তারা বোধ করছেন তাদের সাথে এটা অবশ্যই জালিয়াতি করা হয়েছে, পলিটিক্যাল ফ্রড করা হয়েছে। এবং আমার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভাই যেটা বলছেন যে নির্বাচনের জন্য আমরা ভুলভাল যা মনে চাইছে সব আমরা মাইনা নিছি, আমরা কোনো কিছু করি নাই, যদি আবার ইউনূস নির্বাচন না দেয়, এটাই আর কি। মানে এটা স্বীকারোক্তি আর কি, রাজনৈতিক জালিয়াতির স্বীকারোক্তি আর কি। তো এটা অবশ্যই আমাদের জন্য দুঃখজনক, কারণ বিএনপিকে তো আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পক্ষে শক্তি মনে করি। 24-এও তার মানে ক্রিটিক্যাল রোল আছে, তার নেতৃত্বে হয়নি, তার তো ইনভলভমেন্ট আছে, তার অংশগ্রহণ আছে এখানে। তো এর বাইরে মোটা দাগে আমরা যে কোনো বড় পরিবর্তনে হচ্ছে যে আপনার সফলতা থাকবে, ব্যর্থতাও থাকবে, এবং কোনো পরিবর্তনই তো শেষ পরিবর্তন না। একটা জাতির মুক্তির লড়াইটা হচ্ছে একটা ট্রেনের যাত্রার মতো। আপনি ঢাকা থেকে উঠেছেন, আপনি চট্টগ্রামে নামবেন, মাঝপথে আপনি হয়তো আখাউড়াতে থামবেন, আপনি সীতাকুণ্ডে থামবেন, ট্রেন স্টেশন আছে। তো একটা জাতির মুক্তির লড়াই হচ্ছে, তার লড়াইতে কোনো দাড়ি নাই, এটা কমা। যেভাবে 47-এর মুক্তির লড়াই 47-এ থাকে নাই, 71-এ এসছে, 71-এর মুক্তির লড়াই 90-তে এসছে, 24-এ এসছে, 24-ও শেষ না। এই মুক্তির লড়াই যেটা জুলাই সনদের মধ্যে আগামী দিনের মুক্তির লড়াইয়ের বীজ তৈরি করে দেওয়া আছে, যেভাবে স্বাধীনতার ঘোষণাপত্রের মানে যে অসমাপ্ত অংশ তার উপরে ভিত্তি করে এই জুলাই তৈরি হয়েছে। অতএব এই প্রতিটা ফেইলিউরের মধ্য দিয়ে হচ্ছে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়। তাই এখানে হতাশার কিছু আমি দেখি না। এটা আমাদের তরুণ জেনারেশনকে বুঝতে হবে যে এটাই শেষ বিশ্বকাপ না। আর্জেন্টিনা আবার খেলবে, ব্রাজিল আবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে, কেউ না কেউ আবার মেসির রোল প্লে করবে, আবার রোনাল্ডো হয়ে আসবে। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি এখানে হতাশার কিছু নাই। যেখানে আমাদের ফেইলিওর আছে, যেখানে আমরা করতে পারি নাই, ওই জায়গাগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে, লড়াই করতে হবে কালেকটিভলি, সবাই মিলে। আচ্ছা, জুলাইয়ের পরে আসলে অনেকগুলো রাজনৈতিক প্ল্যাটফর্ম কিংবা রাজনৈতিক দল তৈরি হয়েছে, এর মধ্যে এনসিপি অন্যতম। অনেকেরই আসলে অনেক আশা আকাঙ্ক্ষা ছিল যে জুলাই কেন্দ্রিক বা জুলাই যেই জন্য হয়েছে সেই কেন্দ্রিক রাজনীতিটা আসলে তারা করবে। আপনি এনসিপি কে কতটুকু নতুন রাজনীতির ধার দিকে দেখছেন, নাকি সেই পুরনো মোড়কে নতুন জিনিস দেখছেন? নতুন রাজনীতি আকারে এখন পর্যন্ত মোটা দাগে তার কোনো সফলতা নাই। মানে বাংলাদেশের মানুষ যেটা তাকে বেঞ্চমার্ক আকারে বলতে পারবে, ওয়াও হোয়াট এ চেঞ্জ, মানে এইরকম কোনো ওয়াও মোমেন্ট এখনো এনসিপির পলিটিক্যাল হিস্ট্রিতে তৈরি হয় নাই। কিন্তু আমি মনে করি যে জুলাইকে নিয়ে একটা বড় রাজনীতির জায়গা বাংলাদেশে তৈরি হয়ে আছে।
কারণ বিএনপি গ্র্যাজুয়ালি আওয়ামী লীগকে অবজার্ভ করে ফেলবে, আওয়ামী লীগের ভোটার অবজার্ভ করে ফেলবে এবং সে একটা সেন্ট্রাল লেফট যাচ্ছে। আবার ধর্মপন্থী অথবা যে রাজনৈতিক দলগুলো আছে তারা মোটা দাগে মূলধারা হতে পারবে না, এটা আমি মনে করি না আর কি। তাহলে এই যে বাংলাদেশপন্থী জাতীয়তাবাদী রাজনীতি, যেটা ধরেন শহীদ জিয়ার রাজনীতি, ওই রাজনীতির জায়গার যে স্পেসটা প্রায় 60-70% জনগোষ্ঠীর, তার একটা রাজনৈতিক প্রতিনিধিত্ব লাগবে। এখন এই রাজনীতিটা কে করবে? আমি মনে করছি না যে এনসিপি একা করতে পারবে, তার সেই ক্যাপাসিটি আছে। এইটা 11 দল মিলেও করতে পারবে সেটাও আমি বোধ করছি না, কিন্তু এই রাজনীতির স্পেসটা আছে এবং সেই রাজনীতির স্পেসটার জন্য মানুষ মুখায় আছে। এটা সকল উপকরণ তৃণমূলে রেডি। এখন এটাকে লিডারশিপ দিয়ে জনগণের আকাঙ্ক্ষাটাকে কে আসলে ওই মানে শেষ গোলটা করতে পারবে আর কি, ওইটাকে একদম গোল পোস্ট পর্যন্ত নিয়ে যাওয়া, ক্যারি করে বলটা, এটা হচ্ছে একটা চ্যালেঞ্জের জায়গায়। সেখানে এমনও হতে পারে যে আমরা 77-78 সালে যেটা দেখেছি যে বিএনপি গঠন প্রক্রিয়াটা আর কি, দেখবেন যে প্রথমে তো জিয়াউর রহমান জাগদল করলো, এই জাগদল থেকে উনি বিএনএফ করলেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট করলেন 6টা দলকে নিয়ে। এই 6টা দল একসাথে কাউন্সিল করে বিএনপি নামক দল তৈরি হলো 78-এর সেপ্টেম্বরে। তাহলে এরকম একটা বাস্তবতা ফিউচারে তৈরি হতে পারে যে জুলাইয়ের পক্ষের অনেকগুলো দল, বাংলাদেশপন্থী অনেকগুলো রাজনৈতিক দল এক জায়গাতে কাউন্সিল করে একটা বড় দলে পরিণত হবে। এমনও হতে পারে বিএনপি এই ফর্মে থাকবে কিনা, সে পারফর্ম করতে পারবে কিনা, তার দলের ভিতরে ভাঙন হবে কিনা। বিএনপি যেদিকে যে বক্তব্যগুলো দিচ্ছে, এটা বিএনপির তৃণমূল যারা জিয়াপন্থী রাজনীতি করেন এই বিশাল জনগোষ্ঠী নিতে পারছে কিনা। কারণ এইবার কিন্তু বিএনপির একটা বড় অংশের ভোট কিন্তু জামাতের দিকে চলে গেছে। এবার যদি আওয়ামী লীগ শেষ পর্যন্ত মাঠে ভোট দিতে না আসতো, তাহলে এই যে বিশাল জিয়াপন্থী রাজনৈতিক দল, যেটা দলের জায়গাটা, সেই জায়গাটা খালি হয়ে যাচ্ছে আর কি। তো সেটা আমরা বোধ করছি যে এনসিপি এককভাবে না হলেও জুলাইয়ের নেতৃত্বে একটা বড় রাজনীতির মানে মেরুকরণ হবে আগামী বছরগুলোতে। বর্তমানে এক্সিস্টিং রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে কাদেরকে সব থেকে বেশি সম্ভাবনাময় মনে হয়, বা ভবিষ্যতে কাদের প্রয়োজন সর্বাধিক বলে আপনার মনে হয়, যে এই রাজনৈতিক ধারা থেকে তারা যদি সংক্ষেপে যদি একটু বলতেন? এটা আসলে ঠিক ব্যাপারটা এরকম না। যেমন ধরেন বাংলাদেশে তো 20 বছর আগে তুর্কি খাবার অথবা তুর্কি ভাষা, তুর্কি নাটক, গান, এগুলোর সাথে তো বাংলাদেশ পরিচিত ছিল না। কিন্তু সুলতান সুলেমান এসে বাংলাদেশের মেয়েদের রুচি বদলায় দিয়েছে না। তারা এখন যতটা না কলকাতার কাপড় কিনতে চায়, তার থেকে বেশি হচ্ছে সুলতান সুলেমানি কাপড় কিনতে চায়। তার হারেমের মেয়েরা, এই যে গ্ল্যামারাস মডেলরা যে কাপড়গুলো পরে, এগুলো ভেরি এক্সপেন্সিভ। তারপরে দেখেন মাঝখানে দেখলাম সেই সুলতান সুলেমানের একটা ক্যারেক্টার এসে বাংলাদেশে কোন টেলিভিশনের বিজ্ঞাপন করে গেল, কোন একটা মানে সিনেমার আর কি, যারা নায়ক ছিল আর কি করে গেছে, এবং হিউজ। তাকে দেখলাম এয়ারপোর্ট থেকে হাজার হাজার লোক মানে লাল গালিচা দিয়ে মিছিল করে গাড়িতে এরকম হাত টানায় রুফটপ দিয়ে তাকে একেবারে ওয়েলকাম করে নিয়ে আসছে। আপনি দেখেন বাংলাদেশের মেয়েদের ইদানিং দেখলাম প্রচুর পরিমাণে পাকিস্তানি কাপড় কিনছে। গত 2 বছরে দেখেন কি পরিমাণ কাওয়ালি সন্ধ্যা হয়েছে, আতিফ আসলাম আসছে, তারপরে হচ্ছে ওস্তাদ কি রাহাত ফাতে আলী খান, ওনারা আসছেন, এবং কনসার্টের জায়গা নাই। কারা গেছে? সব পাকিস্তানপন্থী রাজাকার আলবদররা গেছে, হুজুররা গেছে না? ঢাকার এই গুলশান, বনানীর, বারিধারার আরবান মিডল ক্লাস ফ্যামিলির লোকজন গেছে, তারাই গেছে ওখানে। তাহলে প্রশ্ন হচ্ছে যে আপনি কি প্ল্যান করে একটা জিনিস যে আমি এখানে একটা তুর্কি কাপড়কে পরিচিত করাবো, এটার কি একটা সম্ভাবনা আছে, এরকম একটা জায়গা? না আসলে সময় ঠিক করে দেবে যে এটার মার্কেটটা আসলে কতটুকু ঠিক হয়েছে? লাহোরি কিচেনের মতো যদি বলতে চাই যে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী কাদেরকে সবথেকে দল আকারে বলা যাবে না। বাংলাদেশে এখন ধরেন মোটা দাগে জুলাইয়ের রাজনীতি করছে এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে এমন কোনো দল এই মুহূর্তে নাই। কিন্তু আকাঙ্ক্ষাটা জনগণের মধ্যে আছে। কিন্তু আকাঙ্ক্ষার কিছু অংশ হয়তো ধরেন দল এ পূরণ করছে, এক অংশ বি অংশ পূরণ করছে, সি অংশ সে পূরণ করছে। কিন্তু মোটা দাগে বাংলাদেশে যে আসলে চিন্তায় বদলে গেছে, একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, একটা বদলে যাওয়া, পৃথিবীর সাথে সামঞ্জস্য করে দেশ পরিচালনা করবার, সেই রকম রাজনৈতিক দল এই মুহূর্তে নাই। আচ্ছা, সর্বশেষ
একটা প্রশ্নের পরে আমরা র্যাপিড ফায়ারে 2 মিনিটের র্যাপিড ফায়ারে চলে যাব। সর্বশেষ একটু সংক্ষেপে যদি বলতেন, আমরা এখন বেশ কিছু বাংলাদেশের বড় বড় নিউজ মিডিয়া কিংবা পত্রিকায় বড় বড় কলাম দেখতে পাই আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে। রিফাইন্ড আওয়ামী লীগ নিয়েও বেশ কিছু তথ্য আমাদের সামনে আমরা দেখেছি। তো সবকিছু মিলিয়ে যদি বলেন যে আওয়ামী লীগ আসলে বাংলাদেশে ফিরে আসবে না, এটা আমরা যারা জুলাই ছিলাম তারা বিশ্বাস করি, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী লীগকে ফেরানোর জন্য অনেকগুলো ডোরও ওপেন করা হচ্ছে, এটাও সত্য, তৈরি করা হচ্ছে বা চেষ্টা করা হচ্ছে। তো সবকিছু মিলিয়ে আসলে আওয়ামী লীগের রাজনীতি কিংবা ভবিষ্যৎটা আপনি কিভাবে দেখছেন, যদি একটু সংক্ষেপে বলতেন। দাফন কাফন হয়ে গেছে আওয়ামী লীগ, ইজ এ কেস পলিটিক্যালি। একটা রাজনৈতিক দল যখন ভিতর থেকে তার রূহ শেষ হয়ে যায়, যেমন একটা মানুষ যখন পরেও যদি তার শরীরটা আপনি ধরেন, দেখবেন শরীরটা গরম থাকে অনেকক্ষণ, ঠান্ডা হইতে অনেক সময় লাগে। আমি দেখেছি তো আর কি। তো গরু কোরবানি তো দেখছেন, একটা গরু জবাই করার পরে দেখবেন 15-20 মিনিট তার শরীর হাত পাশে নাড়ায় পেশিগুলো। হ্যাঁ, এর মানে হচ্ছে আওয়ামী লীগকে রাজনৈতিক ভাবে গেছে, কিন্তু ওই কোরবানির গরুর মতো তার হাত পা নাড়াইতেছে এখনো। এখন হচ্ছে পলিটিক্যালি আওয়ামী লীগ আর ফিরছে না, ইটস এ গন কেস। যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশে এই যে আওয়ামী লীগের হয়ে যে যারা পুষ্টি অর্জন করছে, যারা খাইছে এত বছর ধরে, পেট মোটা হয়েছে, তার চর্বি গলতে তো সময় লাগবে। তার এখন বার্নিং হইতেছে, তার এখন ফ্যাট বার্নিং চলতেছে আওয়ামী লীগের। অতএব আওয়ামী লীগ ফিরছে না, প্র্যাকটিক্যালি পসিবল নয়। আপনি এটা চাইলে আমি লম্বা আলোচনা করতে পারবো, ইতিহাস থেকে প্রমাণ করে দেওয়া এটা সম্ভব না। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা বেশ কিছু এক কথায় উত্তর নিব কিছু প্রশ্ন। বর্তমানে বাংলাদেশে সব থেকে ওভাররেটেড নেতা কাকে মনে হয়? সালাউদ্দিন ভাই হবে হয়তো। আচ্ছা, এই অনুষ্ঠানে আরো একজন অতিথি একই উত্তর দিয়েছেন। এক শব্দে বর্তমান বাংলাদেশ। সম্ভাবনাময়। এক শব্দে জুলাই। আগামী দিনের পথ নির্দেশক। এক শব্দে বর্তমান বাংলাদেশের রাজনীতি। মিশ্র বলবো। এক শব্দে যদি বলি বেস্টার ফুয়াদ ভাই। চোখ বড়, দেখলে ভয় লাগে, দুর্ধর্ষ। ধন্যবাদ ফুয়াদ ভাই আমাদের স্টুডিওতে এসে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে আবার অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থেকে এত দীর্ঘ আলোচনা মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রিয়েল টকের সাথে থাকবেন।